আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম। আজকে আসছি সৌদি আরবের আল খোবার ডিএক্সএন ব্রাঞ্চে। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা হলো জ্ঞানোথেরাপি। জ্ঞানোথেরাপি ডিএক্সএন এর মেরুদণ্ড হলো জ্ঞানোডার্মা, এটা আপনারা জানেন সবাই। ডিএক্সএন এর মেরুদণ্ড কি? জ্ঞানোডার্মা। মানুষের মেরুদণ্ড যদি ঠিক না থাকে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। এই যে মাথা থেকে আমাদের একদম পায়ের উপর পর্যন্ত যে লম্বা হাড়টা আছে, এটার মধ্যে 33টা হাড় আছে, আবার অনেক সময় 26টাও বলে, কারণ 5টা হাড় একসাথে আছে। সেজন্য এটা যদি সোজা না থাকে তাহলে মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। এই ডিএক্সএন এর জ্ঞানোডার্মা যদি আমরা ভালোভাবে না জানি এবং জ্ঞানোথেরাপিটা যদি না বুঝি, তাহলে কিন্তু ডিএক্সএন এর মেরুদণ্ড কিন্তু আমাদের কাছে নড়বড়ে থাকবে, এটা সোজা থাকবে না। তো সুতরাং ডিএক্সএন কে বুঝতে হলে আমাদের জ্ঞানোথেরাপিটা বুঝতে হবে। জ্ঞানোথেরাপিটা না বুঝলে আমরা জ্ঞানোডার্মাটা কিভাবে কাজ করে সেটা বুঝবো না। তো আমরা জ্ঞানোথেরাপি নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু পরিচয় দিই। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম। আমি সৌদি আরবের দাম্মাম সেন্ট্রাল হসপিটালে ছিলাম 2006 থেকে 2012। এখন আসি বাহরাইনে আছি। ডিএক্সএন এর দাম্মাম ব্রাঞ্চ কিন্তু দাম্মাম সেন্ট্রাল হসপিটালের সামনে, অনেক বড় জায়গা, এখন খুব ভালো একটা ব্রাঞ্চ। আমি এমবিবিএস করেছি, তারপর ডিপ্লোমা অর্থোপেডিক্স সার্জারি করেছি, এরপরে হলো হেলথ কেয়ার ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছি। ইনফেকশন কন্ট্রোলে আমি সার্টিফিকেট নিয়েছি বাহরাইন থেকে। মাস্টার ডিগ্রিও করছি বাহরাইন কিং হামাদ ইউনিভার্সিটি থেকে। বাহরাইনে থেকে কিন্তু আমি মাস্টার ডিগ্রি করছি। আর সরি, আচ্ছা, আমরা সবাই মোবাইল সাইলেন্ট করে দিই। আমার আজকে ভুল হয়ে গেছে, সবসময় সাইলেন্ট করে দিই, আজকে সাইলেন্ট করা হয় নাই। সবাই মোবাইলটা সাইলেন্ট করে দিই, সরি। এখন আমি আরেকটা কোর্স করতেছি, এটা হলো আমেরিকান একটা ইউনিভার্সিটি, এটা হলো সার্টিফাইড প্রফেশনাল ইন হেলথ কেয়ার কোয়ালিটি। মানে স্বাস্থ্যক্ষেত্রে কোয়ালিটি সার্ভিস দিতে হলে কিভাবে পেশেন্ট দেখতে হবে, কি সার্ভিস দিতে হবে, এটার উপর আবার পড়াশোনা করতেছি। এটা 2025 সালে শেষ হবে আমার। এটা হেলথ কেয়ার কোয়ালিটিতে ফেলোশিপ ডিগ্রি। এরপরে আরেকটা ডিগ্রি করার ইচ্ছা আছে, এটা হলো আয়ারল্যান্ড থেকে হেলথ কেয়ার কোয়ালিটিতে আরেকটা ফেলোশিপ। তবে লাস্ট একটা কোর্স করার ইচ্ছা আছে, পিএইচডি করার ইচ্ছা আছে ন্যাচারাল মেডিসিনের উপরে। ন্যাচারাল মেডিসিন বা হোলিস্টিক মেডিসিন বা আধ্যাত্মিক মেডিসিন যেটা বলে। ডিএক্সএনটা কিন্তু ন্যাচারাল মেডিসিন। ডক্টর লিম কিন্তু হোলিস্টিক মেডিসিনে পিএইচডি ডিগ্রি করছে এবং 83 সাল থেকে 93 সাল পর্যন্ত গবেষণা করে তারপর কিন্তু কোম্পানি স্টার্ট করছে। আগে গবেষণা করে সে স্যাটিসফাইড হয়েছে, সে পছন্দ করছে মাশরুম দিয়ে কাজ হয়, তারপরে কিন্তু কোম্পানি শুরু করছে 93 সালে, 10 বছরের গবেষণার পরে। সাধারণত সবাই কি করে, কোম্পানি স্টার্ট করে সাথে গবেষণা শুরু করে। কিন্তু ডিএক্সএন এমন একটা কোম্পানি যেটা আগে গবেষণা করছে, এটা উপকারী, তারপরে কিন্তু কোম্পানিটা স্টার্ট করছে মানুষের জন্য। ঠিক আছে? তো ওইটার উপরেই পিএইচডি ডিগ্রি করার ইচ্ছা আছে আমার। পিএইচডি সাধারণত 3 থেকে 5 বছর সময় লাগে। তার মানে আমার 2030 সালের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ পিএইচডি। ঠিক আছে, এই হলো আমার প্ল্যান। আর আমি মেডিকেল প্র্যাকটিস করতেছি 23 বছর ধরে বর্তমানে। আর এখন আপনাদের সাথে আছি ডিএক্সএন এ কিভাবে সবার উপকারে আসা যায়। এই মাশরুম যেহেতু ডক্টর লিম এত সুন্দর একটা কোম্পানি করেছে, এখন এটার মাধ্যমে আমরা কিভাবে নিজেরা উপকৃত হতে পারি আর অন্যদেরকেও উপকৃত করতে পারি। আজকে আছি আল খোবার ডিএক্সএন ব্রাঞ্চে। আল খোবার কর্নিশ কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে। 2012 সালের পরে আমি আসছি, এই গত 2 বছর আগে থেকে আমি আসতেছি। এর আগে মাঝখানে গত 4-5 বছর ধরে আসতেছি। এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর, কিন্তু বিউটিফুল আল খোবার, অনেক সুন্দর কর্নিশ। তো জ্ঞানোথেরাপিটা কি? জ্ঞানোথেরাপি হলো, আমরা জানি ফিজিওথেরাপি মানে ব্যায়ামের মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয়। হাইড্রোথেরাপি যেটা পানির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, পানির থেরাপি, পানি দিয়ে। ফিজিওথেরাপি, হাইড্রোথেরাপি, এলোপ্যাথিক, বিভিন্ন মেডিসিন আছে, আপনারা জানেন, আকুপাংচার, এরকম বিভিন্ন থেরাপি আছে। জ্ঞানোথেরাপিটাও এরকম একটা চিকিৎসা পদ্ধতি, যেটা জ্ঞানোডার্মার মাধ্যমে আমরা চিকিৎসা করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ডিএক্সএন এ কোনো ওষুধ নাই, মেডিসিন নাই, ড্রাগস নাই। ডিএক্সএন এ সব কি অর্গানিক, ন্যাচারাল, হেলদি ফুড সাপ্লিমেন্টস বা প্রোডাক্টস। ডিএক্সএন এ কোনো চিকিৎসা দেওয়া হয় না। এটা হলো রোগী হওয়ার আগে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্টসগুলি আমরা দিব, এবং রোগী হয়ে গেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয় এবং ভবিষ্যতে যাতে অসুস্থ কম হয়, সেজন্য ডিএক্সএন এ জ্ঞানোডার্মা বা অন্যান্য প্রোডাক্টসগুলি আমরা দিব। তাহলে ডিএক্সএন এ কি ওষুধ পাওয়া যায়? কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো ড্রাগস পাওয়া যাবে না, মেডিসিন পাওয়া যাবে না, এবং ট্রিটমেন্ট দেওয়া হয় না এখানে।
আমাদের সমাজে মনে করে কিন্তু 95% মানুষই সুস্থ মনে করে সবাই সবাইকে, আর 5% মনে করে যে অসুস্থ। কারো দেখা যায় লিভারের রোগ, কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো গ্যাসের সমস্যা, কারো কোমরে ব্যথা বা জয়েন্ট পেইন, এরকম। 95% মানুষ মনে করে যে আমি সুস্থ, আর 5% মানুষ মনে করে যে আমরা অসুস্থ। তাহলে ডিএক্সএন যে ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক হেলদি প্রোডাক্ট, এগুলি কত ভাগ মানুষের জন্য? 95% মানুষের জন্য। তাহলে ডাক্তাররা বা হসপিটাল থেকে ট্রিটমেন্ট করতেছে মাত্র 5%, আর 95% আপনাদের জন্য, রিয়েকশনের জন্য। তাহলে বিশাল একটা অংশ না? কিন্তু এই 95% যদি আবার সব চেক আপ করে, হয়তো কেউ কোনোদিন চেক আপও করে নাই, দেখা যায় সে যদি বছরে একবার চেক আপ করে বা তার জীবনে সে একবার চেক আপ করে, রক্ত, প্রস্রাব, বুকের এক্সরে, ইসিজি, লিভার, কিডনি, কোলেস্ট্রল, চর্বি, ভিটামিন ডি, ভিটামিন বি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, বিভিন্ন চেক আপ যদি করে, কিডনির কত পার্সেন্ট কাজ করে, 1 কোটি লোককে জিজ্ঞেস করলে 80 লাখ লোক মানুষই বলবে যে আমি জানি না আমার কত পার্সেন্ট কাজ করে। আমি যে 100% ভালো আছে কিডনিটা, আমি কোনোদিন চেক তো করে দেখি না, তাহলে আমি বলবো কিভাবে? ডাক্তারের কাছে গেলে কি দেয়? ক্রিয়েটিনিন টেস্ট দেয়, আর কিছু দেয় না। কিন্তু শুধু ক্রিয়েটিন একটা টেস্ট দেয়, অথচ কিডনি টেস্ট আছে 6টা। এর মধ্যে একটা আছে জিএফআর, যেটা দিয়ে কিডনি কত পার্সেন্ট কাজ করে এটা বোঝা যায়। 90%-এর উপরে কাজ করলে আমার কিডনি সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু আপনি দেখবেন আপনার কিডনি 110 ভাগ, 120 ভাগ, 100 ভাগ এরকম আসবে কিন্তু রিপোর্ট করলে। তার মানে আপনি ভেরি হ্যাপি যে আপনার কিডনি 100 ভাগ ভালো আছে। তাহলে জেনে হ্যাপি হওয়া ভালো না না জেনে হ্যাপি হওয়া ভালো? জেনে আপনি হ্যাপি হলে আপনি আরো আকাশে দিয়ে পাংখা লাগায় ঘুরবেন আর আরামসে কাজ করবেন যে আমার কিডনি ভালো আছে। আর যদি না জেনে সবসময় টেনশন হবে, কিডনি ঠিক আছে তো নাকি, ঠিক আছে তো নাকি, এরকম। তাহলে জেনে মুসলমান হইতে হবে, না জেনে ওই জন্ম হয়েছে মুসলমানের ঘরে সেরকম চিন্তা করলে তো হবে না। সেরকম তাহলে 95 মানুষ সুস্থতা দাবি করে, আসলে উল্টা। আপনি যদি কমপ্লিট সব চেক আপ করেন তাহলে কিন্তু 95% মানুষই কিছু না কিছু সমস্যা পাওয়া যাবে, 5% মানুষ কোনো কিছু পাওয়া যাবে না। তাহলে ধারণা যেটা তার উল্টা কিন্তু দেখা যাবে। ঠিক আছে? তাহলে আমাদের ন্যাচারাল যে জ্ঞানোথেরাপি বা আমরা যেটা বলি যে হোলিস্টিক মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন বা অর্গানিক ন্যাচারাল হেলদি ফুড সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট, এটা কত ভাগ মানুষের জন্য? 95% মানুষের জন্য। 95% মানুষ যাতে ভবিষ্যতে সুস্থ থাকে, অসুস্থ হওয়ার আগে সুস্থতা নিয়ে পৃথিবীতে যে কত বছর বাঁচে সেটা ভালো থাকতে পারে, সেটাই এটার কাজ। আর যারা অসুস্থ তারা ডাক্তারের ট্রিটমেন্ট নেবে, পাশাপাশি ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করবে। কেন? যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার ভিতরে টক্সিনটা রিমুভ হয়, ব্যালেন্স হয় তার শরীরটা, এবং ভবিষ্যতে যাতে রোগ না হয়। ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি এটা ইউজ করবে। তাহলে 95% মানুষই সুস্থতা দাবি করে, সেটাতেই আমরা দাওয়াত দিতে পারি যাতে সে অসুস্থ না হয়। তাহলে জ্ঞানোথেরাপি একটা চিকিৎসা পদ্ধতি যেটা দিয়ে আমরা, এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি যেটা জ্ঞানোডার্মার মাধ্যমে আমরা মানুষকে তার সুস্থতার জন্য আহ্বান করব, এবং অসুস্থ থাকলে সেটা যাতে তাড়াতাড়ি রিকভারি হয় সেটার জন্য আমরা বলবো। এটা হলো জ্ঞানোডার্মা। মালয়েশিয়াতে আমি 2009 সালে গেছি, আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম। কিভাবে জ্ঞানোডার্মা চাষ করে, পাউডার করে, শুকায়, সবকিছু কিন্তু দেখে আসছি, একদম সবকিছু। এটা আপনারা অনেকে গেছেন। এই যে জ্ঞানোডার্মা অনেক কাজ আছে, বিস্তারিত আমি আসতেছি। কি কি বেনিফিট? অনেক বেনিফিট বলে শেষ করা যাবে না, অনেকে কম বেশি জানেন। আজকের লেকচারের মূল কথা কিন্তু এখানে চলে আসছে। এইটা যদি শুনেন আজকের লেকচার শেষ। ঠিক আছে? আজকের লেকচার এটা দিয়েই শেষ। কিন্তু এটা আমি মোটামুটি 5-10 মিনিট বলবো, তাহলে মনে করবেন যে লেকচার শেষ, এরপরে দিতে হবে। এটা হলো মূল আজকের লেকচার, হার্ট হলো এটা। আজকের সেমিনার হার্ট হলো এটা। এরপরে আমরা কিছু মশলা দিব পরে আস্তে আস্তে, যাতে এটা হলো মূল। আপনি মুরগি রান্না করলে বা বিফ রান্না করলে, বিফ বা চিকেনটাই তো মেইন নাকি? এটা হলো চিকেন বা বিফ, সাথে মশলাগুলি পরে আস্তে আস্তে দিব আমরা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। জ্ঞানোথেরাপি আমরা 4টা স্টেজ আছে, 5টা স্টেজ আছে আমরা বলি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা পরবর্তীতে উত্তর দিব, লাস্টে 10 মিনিট। আর যারা আমাদের সাথে লাইভে আছেন বিভিন্ন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ওখানে কমেন্ট করতে পারেন, কোশ্চেন রাখতে পারেন। আমরা চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে বা আমার সময় যখন হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এই ফেসবুক লাইভে যারা দেখছেন, চেষ্টা করবেন যে পেজ থেকেই দেখেন এটা শেয়ার করে দিতে, ফলো দিয়ে রাখতে, লাইক কমেন্ট দিতে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। ঠিক আছে? তাহলে জ্ঞানোথেরাপি কয়টা স্টেজ আছে? 5টা স্টেজ। 5টা স্টেজ, এটাকে আমি বলি পাথওয়ে। পাথওয়ে মানে জ্ঞানোথেরাপি একটা রোডে আমাদেরকে নিয়ে যাবে, এই রোডে আমাদেরকে যেতে হবে এবং আমাদের গন্তব্যে পৌঁছতে হবে।
আমাদের যাত্রা এখান থেকে আজকে এটা আমরা কিভাবে আমাদের শেষ জায়গায় পৌঁছবো, এটা হলো একটা পাথ হয়ে যাইতে হলে আমাদের 5টা স্টেজ পার হইতে হবে। নাম্বার 1 স্টেজ হলো স্ক্যানিং। জ্ঞানোডার্মা কিভাবে কাজ করে বা জ্ঞানোথেরাপিটা আমরা কি শিখবো আজকে। নাম্বার 1 হলো স্টেজ 1 স্ক্যানিং। মানে স্ক্যানিং মানে কি? স্ক্যানিং হলো যে ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার সময় মেশিন দিয়ে স্ক্যান করে না, ভিতরে কি হিরোইন বা গাঁজা টাজা কিছু নিয়ে ঢুকতেছে কিনা সৌদি আরবে, এরকম চেক করে না? তো এরকম চেক করলে স্ক্যানিং। তাহলে জ্ঞানোডার্মাটা আপনার শরীরে স্ক্যানিং করবে আপনার কি কি সমস্যা আছে। আপনি কি সিগারেট খেয়ে কোষ্ঠ সব নষ্ট করে দিচ্ছেন, না অন্য কোনো প্রবলেম আছে, কোনো নেশা টেশা করেন কিনা, বা আপনি অতিরিক্ত মাংস খাচ্ছেন কিনা। দেখা যায় আপনার কোষের ভিতরে জায়গাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কোষ এরকম থাকে, আমাদের শরীরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোষ থাকে। এই কোষের ভিতরে কি থাকে? কোষের ভিতরে সাধারণত গ্লুকোজ থাকে। গ্লুকোজ আমরা খাবার খাওয়ার পরে যে অংশটা আমাদের কাজে লাগে সেটা গ্লুকোজটা থাকে। তো গ্লুকোজটা থাকলে আমরা যখন কাজ করি এটা থেকে শক্তি পাই। আর যদি আমাদের উল্টাপাল্টা লাইফ স্টাইল হয়, ঠিক মতো ঘুমাই না, ব্যায়াম করি না, খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়, তাহলে এই গ্লুকোজ গুলি ঢুকতে পারে না। এটার মধ্যে কি থাকে? বিভিন্ন রকম টক্সিন থাকে, ফ্যাট মলিকুল থাকে। গ্লুকোজটা থাকে সুন্দর, কিন্তু এগুলি হলো অসুন্দর। খারাপ জিনিসগুলি তো দেখতে চক্রবক্র লাগবে, ভালো লাগবে না দেখতে, তাই না? এইগুলি হলো মনে করেন ফ্যাট, তারপরে অন্যান্য টক্সিন। এগুলি আমাদের কোষে যদি জায়গা দখল করে ফেলে, তাহলে তো সুগারটা এখানে ঢুকতে পারবে না। তাহলে সুগার যদি ঢুকতে না পারে, সুগারটা কি হবে? রক্তের মধ্যে বেড়ে যাবে। রক্তের মধ্যে বেড়ে গেলে কি হবে? প্রস্রাবের সাথে এটা চলে যাবে। তাহলে ডায়াবেটিস রোগীর কি হয়? রক্তে সুগার বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে সুগার চলে যায়। তাহলে কি হয়? একদম দুর্বল হয়ে যায় শরীর। তাহলে আমাদের লাইফ স্টাইল যদি উল্টাপাল্টা হয়, খাবার উল্টাপাল্টা হয়, ব্যায়াম না করি, না ঘুমাই, সবসময় টেনশন করি, সবসময় ঝগড়া জাতি মারামারি এসব নিয়ে বিজি থাকি, তারপর মোবাইলে শাউট করি, এরকম, তাহলে আমাদের কোষের ভিতরে আমাদের যে পুষ্টিটা সেটা যেতে পারবে না। না গেলে কি হবে? আজে বাজে জিনিস, ফ্যাট, তারপরে টক্সিন, বিভিন্ন জিনিস যে এটা দখল করবে। দখল করলে আমার ডায়াবেটিস হয়ে যাবে, আমার অন্যান্য রোগ হবে, কোলেস্টেরল বেড়ে যাবে রক্তের মধ্যে, বিভিন্ন ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। এই যে কি কি সমস্যা আছে এটাকে স্ক্যান করবে জ্ঞানোডার্মা। জ্ঞানোডার্মা বা মাশরুম প্রথম কাজ হলো স্ক্যানিং করা, যে আমার কি কি প্রবলেম আছে বডিতে, কোষে কি কি প্রবলেম আছে এটা স্ক্যানিং করবে। এটা করতে 1 থেকে 30 দিন সময় লাগবে। এটা করতে কতদিন সময় লাগবে? 1 দিন থেকে 30 দিন। এখন কারো 1 দিন লাগবে, কারো 29 দিন লাগবে, কারো 15 দিন লাগবে, কারো 30 দিন লাগবে। কেন এটা হলো আমার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং আমি যদি ভালো লাইফস্টাইল লিড করি, আমার শরীরে যদি কোনো রোগ না থাকে, তাহলে জ্ঞানোডার্মা খুব তাড়াতাড়ি বলে দিবে যে কোনো প্রবলেম নাই। আর মেশিন যদি ইমিগ্রেশনে প্যা করা শুরু করে দেয়, তাহলে তো ব্যাগ খুলবে, দেখবে কি কি আছে ভিতরে, এটা দেখবে না? তো সময় বেশি লাগবে। ঠিক সেই রকম যদি কোনো অসুবিধা না থাকে, স্ক্যানিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের ইমিগ্রেশনে যেরকম চেক করে, ঠিক সেম আসলে ন্যাচারাল আল্লাহ যেভাবে দিয়ে দিচ্ছে ওইটাও সেম। তাহলে 1 থেকে 30 দিন সময় লাগবে স্ক্যানিং এ জ্ঞানোডার্মা কি কি প্রবলেম আছে। নাম্বার 2 হলো ক্লিনজিং। বা ডিটক্সিফিকেশন। এটা লাগবে 1 সপ্তাহ থেকে 30 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। দেখেন 1 সপ্তাহের মধ্যে ক্লিন করে ফেলবে, আবার 30 সপ্তাহ লাগতে পারে। কেন? ভিতরে যদি ময়লা আবর্জনা বেশি থাকে, স্ক্যান করে দেখা গেছে অনেক বেশি ময়লা আবর্জনা, তাহলে বেশি সময় লাগবে এটাকে ক্লিন করতে। রাস্তায় যদি ময়লা বেশি থাকে, তাহলে বলদিয়ার লোক এসে এটা ক্লিন করতে সময় বেশি লাগবে না? আর 1টা 2টা কাগজ পড়ে আছে, সে তো আরামসে হাওয়া খেতে খেতে মোবাইলে কথা বলতে বলতে ওই ময়লাটা নিতেছে। মোবাইলে কথা বলতেছে আর এই দিক দিয়ে ময়লা নিতেছে, গায়ে লাগতেছে অল্প ময়লা। ঠিক সেম জ্ঞানোডার্মা ক্লিন করতে 1 সপ্তাহ থেকে 30 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। তাহলে ময়লা বেশি থাকলে বেশি সময় লাগবে, ময়লা কম থাকলে কম সময় লাগবে। নাম্বার 3 হলো রেগুলেটিং। তাহলে আমি নির্ণয় করে ফেললাম কি সমস্যা, স্ক্যানিং, তারপর আমি ক্লিনও করে ফেললাম, এখন তো কোনো সমস্যা নাই। এখন এই ক্লিন করার পরে এটাকে ঠিক রাখতে হবে। তো আবার তো ময়লা আসবে ভিতরে, যাতে না আসতে পারে। আমার বডিটাকে ঠিক রাখার জন্য, কোষটাকে ঠিক রাখার জন্য, কোষে ময়লা বাহির করে দিচ্ছে, আর যাতে ময়লা ঢুকতে না পারে, আমার শরীরে পুষ্টিটা যাতে ঢুকতে পারে, সেই জন্য রেগুলেট করতে হবে। রেগুলেট মানে কি? রিমোট কন্ট্রোল দিয়া টিভি চালায় না, এটা একটু রেগুলেট করে এইভাবে। কিন্তু তবে এসি রেগুলেটর আছে না, কন্ট্রোল করে। তাহলে জ্ঞানোডার্মা কন্ট্রোল করতে কতদিন সময় লাগবে? 1 মাস থেকে 12 মাস। দেখেন আপনার বডিটাকে কন্ট্রোল নিয়ে নিবে, সে জ্ঞানোডার্মাটা কন্ট্রোল নিয়ে নিবে। কতদিন লাগবে? 1 মাস থেকে 12 মাস। কারণ 1 মাসের মধ্যে পুরো কন্ট্রোলে রাখবে, সে যাতে ঠিক মতো তার পুষ্টি পায়,
সে যাতে শক্তিশালী থাকে, তার কাজে কর্মে যাতে মনোযোগ দিতে পারে, ঘুম যাতে ভালো হয়, অসুস্থ যাতে না হয়, এগুলি রেগুলেট করতে 1 মাস থেকে 12 মাস সময় লাগবে। ঠিক আছে, তাহলে রেগুলেশন হলো আপনার ক্লিন স্ক্যানিং হয়ে গেল, ক্লিন হয়ে গেল, এখন তাকে রেগুলেট করে রাখতে হবে, সঠিকভাবে রাখতে হবে, রেগুলেট করতে হবে, তাকে কন্ট্রোলে রাখতে হবে। তাহলে 1 থেকে 12 মাস কম বেশি হচ্ছে, কারণ আমার বডির ক্যাপাসিটি অনুযায়ী। তারপরে বিল্ডিং, বিল্ডিং মানে হলো রেগুলেট করে তাকে কন্ট্রোল নিয়ে নিচ্ছে। এখন তার বডির যা যা সমস্যা আছে, যেখানে যেখানে ক্ষয় আছে, যেখানে যেখানে অসুবিধা আছে, পুষ্টির অভাব আছে, এটাকে বিল্ড করতে হবে। তাহলে পিলার হয়ে গেল, পিলার রেগুলেট মানে পিলার, বিল্ডিং এর পিলার হয়ে গেল। এখন পিলারের উপর বিল্ডিংটা বানাইতে হবে। তাহলে পিলারটা হলো স্ক্যানিং, ক্লিনজিং এবং রেগুলেটিং। তারপর হলো বিল্ডিং, বিল্ডিং বানাইতে হবে এখন। তাহলে বিল্ডিং করতে লাগবে 6 থেকে 24 মাস। কত সময় লাগতেছে দেখেন। তাহলে আপনার শরীরটাকে আবার নতুন করে বিল্ড করতে হবে, বিল্ড করতে লাগবে 6 থেকে 24 মাস। কারো 6 মাসে হয়ে যাবে, কারো 24 মাস সময় লাগবে। তাহলে 5 নাম্বার স্টেজ হলো রিজেনারেটিং। রিজেনারেটিং মানে হলো, মনে করেন আপনার ক্যান্সার আছে ভিতরে, বা আপনার কোনো জায়গায় দেখা যায় যে ইউরিক অ্যাসিড জমে আছে, বা জয়েন্টের মধ্যে ক্ষয় আছে, এটাকে এই 4টে স্টেজের মাধ্যমে ঠিক করলো। ঠিক করার পরে এখন নতুন করে আপনার শরীরের কোষের মধ্যে নতুন কোষ কিছু নষ্ট হয়ে আছে, এই কোষগুলিকে নতুন করে সে গ্রো করবে। যেমন ক্যান্সারে কি হয়, ক্যান্সারে মনে করেন কোষগুলি এরকম থাকে, নর্মালি এরকম থাকে। আর ক্যান্সারে কি হয়, ক্যান্সার যখন যে কোনো জায়গায় হয়, ক্যান্সারে এগুলি অনেক বড় বড় কোষ হয়ে যায়। এই যে এরকম বড়, ছোট হয় না, অনেক উলট পালট প্রচুর কোষ হয়ে যায়। মানে হলো একটা জায়গা ক্যান্সার হওয়া মানে বড় হয়ে যায়, ওই জায়গাটা টিউমার হয়ে যায়। টিউমার, ভালো টিউমার আছে, খারাপ টিউমার আছে। খারাপ টিউমার মানে যেটাকে বলে অনেক তাড়াতাড়ি ছড়ায় যায়, আর ভালো টিউমার হলো আস্তে আস্তে হয়, ছোট ছোট, চামড়ার নিচে অনেকে টিউমার থাকে দেখবেন, এটাকে বলে ফ্যাটি টিউমার বা লাইপোমা, এরকম। তাহলে এই ক্যান্সার সেলগুলিকে সেগুলি নষ্ট করবে, নষ্ট করে নতুন করে আবার সে এই কোষগুলি গ্রো করবে ওই জায়গাতে। এগুলি নষ্ট হয়ে যাবে, নতুন করে গ্রো করবে। এটাকে বলে রিজেনারেটিং। রিজেনারেশন মানে হলো নতুন করে তৈরি করা, পুরাতন কোষগুলিকে ধ্বংস করে নতুন কোষ তৈরি করা, ভালো কোষ তৈরি করা, এটাকে বলা হয় রিজেনারেটিং। রিজেনারেটিং এর আগে 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছর। তাহলে এই 5টা স্টেজ দেখেন কত সময় লাগতেছে। এখন সবাই জিজ্ঞেস করে মাশরুম কতদিন খাবো? মাশরুম আজীবন খাওয়া যাবে, আজীবন খেতে হবে, শরীর সুস্থ রাখতে হবে। এটা আপনি ভাত, মাছ, তরকারি যেরকম খান, এরকম মাশরুমও আজীবন খেতে হবে। ঠিক আছে, এটা আজকে ডিস্টার্ব দিচ্ছে কেন? এটা মেয়ের কম্পিউটার, আসলে আমি তারটাই নিয়ে আসি। ঠিক আছে, তাহলে নাম্বার 5 স্টেজ আমরা বলে ফেলছি। রিজেনারেশন মানে নতুন পুরাতন কোষগুলি রিপেয়ার করে, বিল্ড করে নতুন কোষ তৈরি করবে, সেটা লাগবে 1 থেকে 3 বছর। তাহলে মাশরুম তার সম্পূর্ণ মিশন শেষ করতে লাগবে 3 বছর সময় লাগবে। 3 বছর পরে আপনি আবার ব্যায়াম ছেড়ে দেন, ঘুমায়েন না, উল্টাপাল্টা খাবার খান, তাহলে তো আবার শরীরে ময়লা জমবে, টক্সিন ঢুকবে, তা আবার কি মাশরুম? আপনি এটা কন্টিনিউ করতে হবে যাতে আর কিছু না হয়। তাহলে আমরা হোল লাইফ এই মাশরুম, এই যে জ্ঞানোথেরাপিটা, মাশরুমটা আমরা খাবো যাতে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে এই 5টা স্টেজ আমরা বলবো আজীবন আমরা খেতে পারি। তাহলে মাশরুম খাওয়ার 1 মাসের মধ্যে যে রেজাল্ট আসবে এটা কিন্তু কোনো গ্যারান্টি থাকেন। এ বলতেছে 1 বছর, তাহলে মিনিমাম 1 বছর সময় লাগবে। তাহলে মিনিমাম 1 বছর খেতে হবে, ম্যাক্সিমাম সারা জীবন খাবে, মিডিয়াম হলো 3 বছর, ম্যাক্সিমাম হলো সারা জীবন খেতে হবে, আর মিডিয়াম হলে অ্যাটলিস্ট 3 বছর খেয়ে আমরা দেখবো যে আমাদের রেজাল্টটা কি আছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের মূল জ্ঞানোথেরাপি। আমাদের বুঝতে হবে যে তাহলে স্ক্যানিং, ক্লিনজিং বা ডিটক্সিফিকেশন, রেগুলেশন, বিল্ডিং এবং রিজেনারেশন। বাংলা যদি আমরা বলি, প্রথমে রোগ নির্ণয়, তারপর হলো পরিষ্কার করবে আমাদের কোষগুলি, তারপর হলো কন্ট্রোল করবে, তারপর হলো বিল্ড করবে, নতুন করে তৈরি করবে, আর রিজেনারেটিং মানে পুরাতন কোষগুলি ঠিক করে নতুন কোষ তৈরি করবে। এই 5টা স্টেজ আমাদের খেয়াল রাখতে হবে জ্ঞানোথেরাপিতে, তখন আমরা বুঝবো। আমরা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ডিএক্সএন প্রোডাক্ট গুলি কোনো মেডিসিন না। ডিএক্সএন নো মেডিসিন, নো ড্রাগস। ডিএক্সএন প্রোডাক্ট গুলি কি হবে? অর্গানিক, ন্যাচারাল, হেলদি ফুড সাপ্লিমেন্টস বা হেলদি প্রোডাক্টস। সো ডিএক্সএন কি দিচ্ছে আমাদেরকে? হেলদি প্রোডাক্ট দিচ্ছে। এটা কিন্তু কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, এখান থেকে যে কেউ কিন্তু এসে নিয়ে নিতে পারে। সুতরাং ডিএক্সএন কখনো বলে না যে ট্রিটমেন্ট দিচ্ছে। ডিএক্সএন আমরা বলতেছি সুস্থ মানুষ কিভাবে সুস্থ থাকবে, এবং অসুস্থ মানুষ ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি এগুলি ব্যবহার করলে সে ভবিষ্যতে যাতে অসুস্থ না হয়।
সেটা। সুতরাং আমরা জ্ঞানোথেরাপিটা বলতেছি এটা কিভাবে আমাদের শরীরে আমাদেরকে সুস্থ রাখবে সেই কাজটা করবে। তো 5টা স্টেজ আমরা বুঝতে পারছি। এখন আমরা যাব বেসিক যেটা জ্ঞানোথেরাপি বা জ্ঞানোডার্মাটা কাজ করে আমরা বলি। এখানে বলতেছে আরজি বলতেছে ডিটক্সিফিকেশন করে, জিএল বলতেছে ব্যালেন্স করে। তাহলে মাশরুম, ঋষি মাশরুম পাউডারের মধ্যে দুইটাই আছে, কিন্তু আরজিজিএল দুইটাই আছে। তাহলে ঋষি মাশরুম পাউডার কি করবে? টক্সিন বের করে দিবে, তাহলে ডিটক্সিফিকেশন বলবো আমরা এটা। আর কি করবে? ব্যালেন্স করবে। ইমব্যালেন্স আছে আমার শরীরে, এটাকে ব্যালেন্স করবে। তাহলে আমাদের শরীরের যে প্রবলেমগুলো আছে এটা বের হয়ে, টক্সিন বের হয়ে ব্যালেন্স হয়ে যাবে, তাহলে আমরা সুস্থ থাকবো। আর অসুস্থ যারা আছে এরা আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে এবং অসুস্থ হবে না ভবিষ্যতে। তাহলে আমাদের সৌদি আরবে আছে ঋষি মাশরুম পাউডার, সুতরাং এটার মধ্যে দুইটাই আছে। নর্মালি আরজিটা বলা হয় অ্যাডাল্ট মাশরুম, আর জিএলটাকে বলা হয় ছোট বাচ্চা মাশরুম আর কি, এইভাবে। ঠিক আছে, এটা আমরা মোটামুটি জ্ঞানোথেরাপি বুঝে গেছি। এখন আমাদের দুইটা জিনিস, একটা হলো আমাদের ন্যাচারাল যে জ্ঞানোডার্মা, এটা হলো ন্যাচারাল প্রসেস, চিকিৎসার ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল ওয়ে, যেটাকে বলি হোলিস্টিক মেডিসিন বা হোলিস্টিক অ্যাপ্রোচ। এটা হলো হোলিস্টিক, ওটা হলো সেগমেন্টাল। যেমন আমরা ডাক্তার যখন ট্রিটমেন্ট করি তখন আমরা কিডনি রোগীর জন্য কিডনির ওষুধ লেখা হয়, গ্যাসের জন্য গ্যাসের ওষুধ লেখা হয়, তারপরে যদি কারো ইনফেকশন থাকে ইনফেকশনের ওষুধ লেখা হয়, তারপরে কারো যদি জয়েন্ট পেইন থাকে সেটার ওষুধ লেখা হয়। এটা হলো কনভেনশনাল বা নর্মাল যে আমাদের মেডিসিনটা সেটা। আর এটা হলো হোলিস্টিক। হোলিস্টিক মানে হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে হলো এটা ন্যাচারাল পদ্ধতিতে আমাদেরকে আমাদের কোনো অসুবিধা থাকলে সেটাকে ট্রিটমেন্ট করবে বা চিকিৎসা দিবে। তাহলে এটা রোগী হওয়ার আগে আমরা সুস্থ থাকার জন্য সেটা ইউজ করতেছি। আর এটা ফোকাস থাকবে স্বাস্থ্যের উপর। জ্ঞানোডার্মাটা কি বলছে? আমাদের স্বাস্থ্যটা যাতে ভালো থাকে। আর এমনি যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয় এটা হলো তার ফোকাস থাকে রোগের উপরে। যেমন টনসিলের সমস্যা হলে টনসিলের জন্য ইনফেকশন থাকলে মেডিসিন দিয়ে দিচ্ছে, তারপরে আপনার হাতে ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে। তাহলে এটা ফোকাসটা থাকছে ডিজিজের উপর বা রোগের উপর। আর জ্ঞানোডার্মার কিসের উপর ফোকাস থাকছে? স্বাস্থ্যের উপরে, আমাদের স্বাস্থ্য নিয়ে কাজ করতেছে। তারপরে জ্ঞানোডার্মা যেটা বলতেছে, জ্ঞানোথেরাপি বলতেছে প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে হলো প্রতিরোধ করতে হবে আমাদের, প্রতিকার না। প্রতিকার মানে ওষুধ দিয়ে চিকিৎসা করা, প্রতিরোধ মানে রোগী হওয়ার আগে আমাকে সুস্থ থাকতে হবে যাতে রোগ না হয় ভবিষ্যতে, এটা হলো প্রতিরোধ। তাহলে প্রিভেনশনটা হলো প্রতিরোধ। তাহলে আমাদের কাজ হলো প্রতিরোধ করতে হবে। আমি জানি যে এই পথে গেলে আমার ডাকাত পড়বে, তাহলে ওই পথে আমি যাব না, আমি প্রতিরোধ করতেছি, অন্য পথে যাব। ঠিক সেম আমি এইভাবে চললে এবং মাশরুম খেলে আমার রোগ হবে না, সেটা আমরা খেয়াল রাখবো। তারপর এটা হলো সাপ্লিমেন্টস, আর ওইটা হলো মেডিসিন বা ড্রাগ। আমরা যেটা লিখতেছি সেটা হলো মেডিসিন বা ড্রাগ, আর ডিএক্সটা হলো অর্গানিক ন্যাচারাল হেলদি ফুড সাপ্লিমেন্ট। তারপর এটা হলো ওয়েলনেস ইন্ডাস্ট্রি। জ্ঞানোডার্মা কিভাবে কাজ করে? ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, তার মানে আমাদের সুস্থতা নিয়ে কাজ করে। ওয়েলনেস মানে সুস্থতা। তাহলে সবাই তো সুস্থ থাকতে চায় না, কেউ অসুস্থ থাকতে চায়, সবাই সুস্থ থাকতে চায়। তাহলে 95% মানুষই সুস্থ থাকতে চায়। শুধু আমাদের কাজ হলো সুস্থতা নিয়ে, আর ডাক্তারদের কাজ হলো কারেকশন, যে অসুস্থতা আছে সেটাকে কারেক্ট করে দিবে ওষুধ দিয়ে। তারা শুধু একটা রোগ নিয়ে ডিল করবে, আর এটা হলো আমাদের পুরা সুস্থতা নিয়ে কাজ করবে। এটা হলো পার্থক্য। তারপরে আমরা যদি যাই, আমাদের হেলথের 4টা পিলার আছে। পিলার যদি মজবুত না হয় বিল্ডিং কিন্তু মজবুত হবে না। আমাদের জ্ঞানোথেরাপি কিন্তু মজবুত করতে হলে 4টা পিলার মজবুত করতে হবে আমাদের, না হলে জ্ঞানোডার্মাটা সঠিকভাবে কাজ করবে না। এবং জ্ঞানোথেরাপি আমরা জানলেও সেটা সঠিক প্রয়োগ করতে পারবো না। এই 4টা পিলার জানতে হবে স্বাস্থ্যের। 4টা পিলারের মধ্যে নাম্বার 1 হলো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, মানে মানসিক স্বাস্থ্যটা পজিটিভ থাকতে হবে সবসময়। আমি যদি চিন্তা করি যে নেগেটিভ, যে আমি আজকে আলখোবারে যেতে পারবো না, ট্রাফিক জ্যামে পড়বো, তাহলে তো আমার আগেই চিন্তা করছি যে আমি যেতে পারবো না, তাহলে তো আমি যাবো না, আমি এখানে আসার জন্য অ্যাটেম্পটই নিব না। তাহলে আমাকে পজিটিভ চিন্তা করতে হবে, আমার যেতে হবে আলখোবারে, ট্রাফিক জ্যাম থাকুক, কজরিতে সমস্যা থাকুক, আমি 1 ঘন্টা 2 ঘন্টা আগে রওনা দিব যাতে আমি সঠিক সময় বুঝতে পারি। তাহলে আমাদেরকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। তারপর আমি দেখা যায় একটা পড়াশোনার অ্যাটেম্প নিব, পিএইচডি করবো, ডিগ্রি করবো, আমি চিন্তা করছি এটা আমাকে দিয়ে হবে না, তাহলে প্রথমেই আমি নেগেটিভ, সেটা চিন্তা করলাম। পৃথিবীতে মানুষের অসাধ্য কোনো কিছু এখন পর্যন্ত নাই। 2টা জিনিস মানুষ পারবে না, একটা হলো মরা মানুষ যাতা করতে পারবে না, আর নতুন মানুষ পয়দা করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। আর বাকি সব মানুষ পারবে, সবাই পারবে, সবাই পারবে, অসম্ভব কিছু নাই। আপনি যদি আজকে চিন্তা করেন যে আমি একটা কিছু করব, 5 বছর লাগুক 10 বছর লাগুক, আপনি সাকসেস হবেনি, কিন্তু সেটা আপনাকে লেগে থাকতে হবে ওই জায়গায়। অসম্ভব কিছুই না, কারোর জন্য না। এখন বলতে পারেন যে পড়াশোনা করছে তার পক্ষে সম্ভব না, যে পড়াশোনা করে নাই সে অধ্যাবসায়ের মাধ্যমে আস্তে আস্তে জেনে 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 কিন্তু করতে পারবে।
পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, অনেক বিজ্ঞানী আছে জীবনে কোনোদিন স্কুলে যায় নাই। যারা আবিষ্কার করছে অনেক বিজ্ঞানী কোনোদিন স্কুলেও যায় নাই। দেখেন না যশোরে, রাজশাহীতে বিভিন্ন সময় রোবট বানাইতেছে, বিমান বানাইতেছে, ফেসবুকে দিয়ে দেয়। এখানে ছোট ছোট পোলাপান, গ্রামের পোলাপান এমনি করতেছে সাধনা দিয়ে। সুতরাং দুটা জিনিস ছাড়া পৃথিবীতে সবাই সবকিছু করতে পারবে। নতুন মানুষ আপনি বানাইতে পারবেন না, আর মরা মানুষকে যাতা করতে পারবেন না। চায়না সবকিছু করতে পারবে এই পৃথিবীতে, কিন্তু এই দুইটা জিনিস পারবে না। রোবটের ভিতরে যন্ত্র দিয়ে দেয়, রোবট কথা বলে। যন্ত্র আর রিমোট ছাড়া কি রোবট চলবে? মানুষের মতো বানানো হয়ে গেছে, কিন্তু রুতে দিতে পারতেছে না, চেষ্টা চলতেছে। বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু খরচ করতেছে মানুষের ভিতরে আসল মানুষের মতো প্রাণ দেওয়ার জন্য। এটা কি পারবে কোনোদিন? এটা পারবে না কোনোদিন। এটা কিন্তু আমেরিকাও চেষ্টা করতেছে, চায়নাও চেষ্টা করতেছে। এই দুইটা দেশ কিন্তু বেশি চেষ্টা করে এগুলি নিয়ে। মানে আল্লাহর সাথে ফাইট দেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে আমেরিকা এবং চায়না, এই দুইটা দেশ। কিন্তু ওরা পারবে না, নতুন মানুষ বানাইতে পারবে না কোনোদিনও না। মরা মানুষকে মডেল তৈরি করে ওই যে ফেরাউনকে রাখছে না, এরকম রাখতে পারবে, কিন্তু তার সেটা দৌড় দিতে পারে। ফেরাউন কি দৌড়ায়? পৃথিবীতে একটা লাশের শুধু পাসপোর্ট আছে। কোন লাশ সেটা? ফেরাউনের পাসপোর্ট আছে। ফেরাউনের পাসপোর্ট আছে পৃথিবীতে, শুধুমাত্র একটা মানুষের পাসপোর্ট, মরা মানুষের পাসপোর্ট আছে, সেটা হলো ফেরাউন। আর যেটা মানুষের পাসপোর্ট নাই, একজন ছিল শুধু, রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে কিছুদিন আগে, শুধুমাত্র তার পাসপোর্ট ছিল না। সে পৃথিবীর সব দেশে যেতে পারতো পাসপোর্ট ছাড়া। মানে মরা মানুষের পাসপোর্ট নাই, সেটা হলো ফেরাউন। আর যেটা মানুষের পাসপোর্ট ছাড়া পৃথিবীর ভ্রমণ করে, সেটা হলো রানী দ্বিতীয় এলিজাবেথ, মারা গেছে কিন্তু কিছুদিন আগে। তাই তার কিন্তু পাসপোর্ট নাই। পাসপোর্ট ছাড়া সে পৃথিবীর সব জায়গায় যাইতে পারবে। ওইভাবে তৈরি করে নিছে তার সবকিছু, সারা পৃথিবীতে তার অ্যাক্সেস আছে। এই হলো একটা এক্সাম্পল আর কি। তাহলে আপনি মেনটা পজিটিভ চিন্তা করলে সবকিছু সম্ভব। তারপরে হেলদি লাইফ স্টাইল, আপনি সঠিক খাবার, সঠিক ঘুম, 8 ঘন্টা ঘুম, তারপরে আপনার প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম, এবং আপনার সবসময় মানসিক প্রশান্তি, তারপরে সঠিক সাপ্লিমেন্ট, এগুলি খেলে তো আপনার হেলদি লাইফ স্টাইলটা হবে। আর যদি উড়াদুরা চলেন, তাহলে তো আপনার হেলদি লাইফ স্টাইল হলো না, সেডেন্টারি লাইফ স্টাইল বলে। উড়াদুরা মানে সেডেন্টারি লাইফ স্টাইল। কেউ বলে যে আমার সময় নাই, কেউ বলে যে আমার টাকা নাই। এই দুই ভাগে মানুষ। আপনি রিয়েকশনের কথা বলবেন, ভাই আমার সময় নাই, বলেন না। আরেকজনে বলবে যে ভাই আমার টাকা নাই, আমাকে বলেন না। এটা এই দুই ভাগে কিন্তু মানুষ আছে পৃথিবীতে, ঠিক আছে না? তাহলে ওই ওই লাইফ স্টাইল থেকে বের হয়ে আসতে হবে, হেলদি লাইফ স্টাইলে আসতে হবে, ঠিক আছে? আজকে এটা ওমর ফারুক, এটা তো আগে এরকম করে নাই না? আমার মনে হয় খোবারে কি কোনো সমস্যা আছে নাকি? হেলদি ডায়েট, এরপর 3 নম্বর পিলার হলো হেলদি ডায়েট। হেলদি ডায়েট নিয়ে আমি অনেক কথা বলছি এর আগেও। ওই যে লাইফ স্টাইল, হেলদি ডায়েট মানে কি? আপনি খাবেন হলো সিগারেট পান করবেন, ওয়াইন খাবেন, তারপরে আপনি খাবেন সারাদিন মাংস খাবেন। তারপরে যে দেখা যায় যে আপেল খায়, সারাদিন আপেলই খাচ্ছে, তাহলে আপেলের মধ্যে যে কেমিক্যাল বেশি, সেটা বেশি হয়ে যাবে। মানে ব্যালেন্স খাবার খেতে হবে আপনার, সব রকম খাবার অল্প অল্প করে, এবং খাবার কিন্তু সঠিক সময়ে খাইতে হবে, সঠিক পরিমাণে খেতে হবে। হেলদি ডায়েট হলে আপনার পাকস্থলী থাকে বাম পাশে, 3 ভাগের 1 ভাগ খেতে হবে, 3 ভাগের 1 ভাগ পানি পান করতে হবে, 3 ভাগের 1 ভাগ খালি রাখতে হবে। যে 3 ভাগের 1 ভাগ খানা খাবেন, সেই 3 ভাগের 1 ভাগের অর্ধেক, এটা হলো পাকস্থলী, এটা মনে করেন 1 ভাগ, এটা আরেক ভাগ, তাহলে 1 ভাগ হলো পানি, 1 ভাগ হলো পানি খাবেন, 1 ভাগ হলো খাবার খাবেন, 1 ভাগ হলো খালি রাখবেন। এই খাবার যেটাতে খাবেন, এটা অর্ধেক খাবেন খাবার, আর অর্ধেক হলো ডিএক্সএন ফুড সাপ্লিমেন্ট। তাহলে আপনার স্বাস্থ্য ভালো রাখবে। সাপ্লিমেন্ট কেন খাবেন? কারণ হলো আপনার খাবারের মধ্যে যেটা অভাব হবে, সেটা পূরণ করবে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট কোন সাপ্লিমেন্ট খাবেন? আপনি তো জানেনই, ডিএক্সএন সাপ্লিমেন্ট হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 অর্গানিক ন্যাচারাল হেলদি ফুড সাপ্লিমেন্ট। আর কোন সাপ্লিমেন্ট আছে যেটা 180টা দেশে চলে এবং প্রায় 33 বছর ধরে আছে দুনিয়াতে, এবং 18 মিলিয়ন মানুষ রেগুলার ইউজ করতেছে এটা। আরেকটা কোম্পানি দেখান এরকম। তাহলে এমন একটা সাপ্লিমেন্ট খাবেন যেটা আপনি জেনে শুনে আপনি নিজে ইউজ করে যখন স্যাটিসফাইড হবেন তখন খাবেন। তাহলে এটা হলো হেলদি ডায়েট। হেলদি ডায়েট হলে পাকস্থলী 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগের অর্ধেক হলো খাবার, স্বাস্থ্যসম্মত ব্যালেন্স খাবার, আর 1 ভাগ হলো রিঅ্যাকশনের ফুড সাপ্লিমেন্ট। ঠিক আছে না? এইটা যদি হয় ডায়েট, তাহলে আপনার রোগ কোত্থেকে হবে বলেন? তাহলে 4 নম্বর হলো সাপ্লিমেন্ট, এটা অলরেডি আমি বলে ফেলছি। তাহলে দেখেন, পজিটিভ চিন্তা, হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট এবং সাপ্লিমেন্ট। আমি তো আগে হেলদি লাইফস্টাইল লেকচার নিয়েই ফেলছি। কেন? নাহলে আপনার জ্ঞানোথেরাপি বলে তো কোনো ফায়দা নাই। আগে হেলদি লাইফস্টাইলের মধ্যে যাইতে হবে, তারপর জ্ঞানোথেরাপিটা কাজ করবে, জ্ঞানোডার্মা কাজ করবে।
সিরিয়ালি যেতে হবে। তাহলে এটা আমরা জেনে গেলাম 4টা পিলার, এটা ইম্পর্টেন্ট। এখন এইগুলি না মেনে আপনি যদি খালি গ্যানোডার্মা খান, ওই দিক দিয়ে সিগারেটও পান করেন, এই দিক দিয়ে সারাদিনে 100 কাপ দুধ চিনি কারাক, ঠিক খালি কারাক খেয়ে কোনো লাভ নাই তো। দুধ চিনি চায়ের কোনো ফায়দা নাই। দুধ চিনি ছাড়া যদি আপনার 1 কাপ রং চা খান নানা পাতা দিয়ে, শাহে কারাক যে বলে না, আরবিরা বলে ইয়াল্লাহ শাহে কারাক সুদা মাফি ওয়াক্ত, যে বলে যে প্রথমটা ইয়াল্লাহ কারাক সুদা মাফি ওয়াক্ত, এমসি এবার কুইকলি চাইতে সময় নাই, তাহলে উড়াদুরা সবকিছু উড়াদুরা, তাহলে এরকম করতে তো হবে না। ঠিক আছে, লবণ এবং চিনি হলেও আপনার জন্য শত্রু, এটা মনে রাখবেন। লবণ এবং চিনি, লবণ চিনি যদি বাদ দিতে পারেন অর্ধেক সুস্থ থাকবেন। চিনি খাবেন না, লবণ খাবেন না প্লিজ, এই দুইটা হলো আপনার জন্য বিষ। চিনি লবণ আপনার অনেক ক্ষতি করে। চিনি খাইলে আপনার ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়াগুলি দুর্বল হয়ে যাবে, খারাপ ব্যাকটেরিয়াগুলি গ্রো করবে বেশি, আর লবণ বেশি গেলে প্রেশার বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমরা 4টা পিলার জেনে গেলাম। এখন টক্সিন এবং ইমব্যালেন্স তো আমি বলেই ফেলছি অলরেডি। আমরা অসুস্থ হয় কি কারণে? শরীরে টক্সিন ঢুকে, বাতাসের মাধ্যমে টক্সিন ঢুকে, খাবারের মাধ্যমে টক্সিন ঢুকে। আমি যে উড়াদুরা লাইফ স্টাইল আছে, স্ট্রেসফুল লাইফ, সবসময় মাথায় টেনশন থাকে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, ব্লুটুথ দিয়ে কথা বলতেছি, ব্লুটুথটার সাথে ডাইরেক্ট ব্রেনের কানেকশন, কিন্তু ব্লুটুথ ইউজ করেন না, মোবাইলে স্পিকার দিয়ে অল্প কথা বলবেন, আর ঘুমানোর সময় মোবাইল ডাটা এবং ওয়াইফাই অফ করে ঘুমাবেন। ওয়াইফাই কিন্তু অনেক ক্ষতি করে। মোবাইলটা এমন একটা যন্ত্র, অনেক ক্ষতিকর একটা যন্ত্র। নতুন কি ডিভাইস আসছে আইফোনের সাথে আইসা গেছে আমেরিকাতে, এখানে আসে না এখনো। আপনি ওই চোখের মধ্যে লাগাইলে নাকি আপনি ইশারা করলে সেটা হয়ে যাবে। চোখের মধ্যে লাগাবেন, মোবাইল পকেটে থাকবে বা ব্যাগের ভিতরে থাকবে, অটোমেটিক কল যাবে, অটোমেটিক কথা হবে, সবকিছু হবে। মোবাইলের মধ্যে চশমার মতো পড়ে থাকবেন খালি, দুনিয়াটা অনেক ভালো লাগবে তখন, আইফোনের সাথে কানেকশন থাকবে সেটা। তার মানে আপনার কিছু করা লাগবে না, অটো চলতে থাকবে খালি, এটা চোখের মধ্যে খালি লাগায় রাখবেন। এই মানে চোখও নষ্ট করবে, মাথার ব্রেনও নষ্ট করবে, মানে মাথার চোখে কাজ করতে দিবে না। আমি এটা যে আমার প্র্যাকটিক্যাল লাইফটা একটু বলে, আমি কিন্তু সারাদিনে মোবাইলে কথা বলি ম্যাক্সিমাম 5 থেকে 10 বার, কিন্তু মনে হয় 1 মিনিটের বেশি কোনো কথা বলি না। ম্যাক্সিমাম আমি হোয়াটসঅ্যাপে ভয়েস রিপ্লাই দিই। ভয়েস, কেউ যদি ফোন করে আমি ধরি না, ভয়েসে যাই বলি যে আপনি আপনার কি বলার আছে ভয়েসে বলেন, আমি অ্যান্সার করব। মানে মাঝে মধ্যে কোনোদিন ফোনও আসে না আমার, এরকম আছে ফোনও আসে না। আর ফোন আসলে যেটা আমি দেখি ইম্পর্টেন্ট 2-1টা, মানে কারণ 100টার মধ্যে 2-1টা ধরি যেটা ইম্পর্টেন্ট, আর যেগুলো ইম্পর্টেন্ট সব হোয়াটসঅ্যাপ। মানে ডাইরেক্ট কল আসলে সেটাকে আমি কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে, হোয়াটসঅ্যাপে ঢুকি, অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে যায়, ওখানে একটা ভয়েস দিয়ে দিই, আপনার দরকার হলে আপনি ভয়েস মেসেজ দেন। তাহলে আপনাকে ওইভাবে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি বয়স যখন আবার 60-70 বছর বয়স হবে, ডিএক্সএন যারা আপনার গ্যানোডার্মা খান তাদের 70 বছর বয়সে 40 বছরের মতো লাগতে হবে, তো নইলে অন্যরা কেন আপনাকে ফলো করবে? কথা বুঝছেন আপনি? 60-70 বছর বয়সে আপনাকে 30-35 বছর 40 বছরের মতো লাগতে হবে, নাহলে তো হবে না। দেখেন না হারুন ভাইরে দেখলে কি সুন্দর ইয়াং, সবসময় সারাদিনই ডিএক্সএন খায়, ডিএক্সএনের প্রোডাক্ট খায়, বুঝতে পারছেন? সারাদিন ব্যাগের মধ্যে উনি স্পিরিনা মানে 20-30টা খায় প্রতিদিন, কিন্তু ডোজ হলো 6 পিস থেকে 9 পিস, কিন্তু স্পিরিনার ডোজ হলো 6 থেকে 9 পিস, কিন্তু 20-30 টাকা। আমার মেয়ে 5-6টা একসাথে নিয়ে খেয়ে ফেলে, সে কিন্তু ডাইনিং টেবিলে সব প্রোডাক্ট আছে, নিজের ইচ্ছা মতো নিয়ে খায়। ঠান্ডার দিনে কডিপাইন জুস বেশি খায়, কডিপাইন জুস খুব স্ট্রং, আপনার ঠান্ডা লাগবে না। ওই আইসক্রিম খায় আর এদিকে কডিপাইন জুস খায়, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। তো ওকে বলবে যে আমি তো কডিপাইন খাচ্ছি, বুঝতে পারছি? কডিপাইন জুস কিন্তু অনেক স্ট্রং। আপনার শীতের দিনে সবাই কডিপাইন জুস খাবেন, আপনার ঠান্ডা কম লাগবে। তাহলে আপনাকে এরকম এই যে আমাদের টক্সিনটা রিমুভ করতেছে গ্যানোডার্মা এবং ইমব্যালেন্সকে ব্যালেন্স করতেছে। এখন বলতেছে যে আমরা অতিরিক্ত খাবার খাবো না, অতি তাড়াতাড়ি খাবার খাবো না, এবং এই দুইটা খেয়াল করতে পারে। অ্যাসিডিক ফুড বেশি খাবো না, অ্যাসিডিক ফুড আমি একটু পরে আসতেছি। এবং অতিরিক্ত রান্না করা খাবার খাবো না। শাক রান্না করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ফ্রাই করলে শাকের কিন্তু আপনার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। যেমন আমি বলি, আপনি কাটার সময় যেই কালার থাকে শাকের, প্লেটে দেওয়ার সময় সেম কালারটা থাকতে হবে, ঠিক আছে? শাকের কি কালার থাকতে হবে? সবজি কাটার সময় সবুজ যে রং থাকবে, আপনি পরিবেশন করার সময় প্লেটে দেওয়ার সময় সেম কালার রাখতে হবে। লাল শাক না, সব শাকে আপনি অলিভ অয়েল দিয়ে হালকা ফ্রাই করবেন, হালকা নাড়ায় নিলে দেখবেন, হাফ ফ্রাই করবেন, দেখবেন যে ঠিক হয়ে
শাক রান্না হলে সবচেয়ে সহজ, 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। অলিভ অয়েল দিয়ে শাকটাকে নিয়ে 2-3 বার নেড়ে নেন, দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে। তবে এটা খান, খুব হেলদি। যে কোনো শাক, অনেকে বলে যে শাক বাছাই করা মুশকিল, আবার ধুইতে হবে, কাটতে হবে, তারপরে রান্না করে। শাক রান্না করতে 3 মিনিটের বেশি কখনো লাগে না, আপনার চেষ্টা করে দেখেন। তাহলে শাক কাটার সময় যে কালার থাকবে, খাওয়ার সময় একই কালার থাকতে হবে। সেটা অতিরিক্ত কাটা যাবে না, বয়েল করা যাবে না। এটা মনে হয় টাইম লিমিট দেওয়া আছে, আমি এটা আসলে খেয়াল করতে হবে, টাইম লিমিট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে গ্রিন ভেজিটেবল বেশি খেতে হবে আমাদের, অতিরিক্ত গ্রিন ভেজিটেবল খেতে হবে, ঠিক আছে। এখন বলতেছে যে জ্ঞানোথেরাপি কি বলতেছে, আমাদের শরীরে অটোমেটিক 3 লেভেলে কিন্তু ডিফেন্সিভ মেকানিজম আল্লাহ দিয়ে দিচ্ছে কিন্তু এটা আমাদের শরীরে, মানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আর্মি সবকিছু দেওয়া আছে আমাদের শরীরে। ফার্স্ট লেভেলে কি, একটা দেশে থাকে কি পুলিশ থাকে প্রথমে, সেকেন্ড লেভেলে থাকে বিডিআর বা বিজিবি বাংলাদেশে এখন, থার্ড লেভেলে সেনাবাহিনী। সেনাবাহিনী তো শুরুতে আসে না, যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্দেশ দেয় তখন কিন্তু সেনাবাহিনী আসে। তাহলে শুরুতে আমাদের যে লেভেলটা আছে, এটা বলতেছে যে আমাদের প্রথম শুরুতে কি হয়, আমাদের ঘামের সাথে কিছু টক্সিন বের হয়ে যায়, তারপর আমাদের পেশাব পায়খানার সাথে টক্সিন বের হয়ে যাচ্ছে, আমাদের যে নাক দিয়ে যে ঠান্ডা লাগলে যে কাফের সাথে ময়লা বের হয়, এটা বের হয়ে যাচ্ছে। এটা হলো ফার্স্ট লেভেল। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রস্রাব পায়খানা, ঘাম এবং কাশির সাথে যে কফ বের হয় বা নাকের সাথে বের হয়, এটা হলো ফার্স্ট লেভেল আমাদের ডিফেন্স। তার মানে এটা হলো পুলিশ ডিপার্টমেন্ট। সেকেন্ড লেভেলে বিজিবি কি আছে, বিজিবি বলতেছে যে এরপরেও যদি টক্সিন বেড়ে যায় আর কাভার দিতে না পারে, তাহলে ভিতরে বিভিন্ন কোলেস্টেরল বেড়ে যায়, ফ্যাট বেড়ে যায়, তারপরে ইউরিক অ্যাসিড স্টোন হয়, বিভিন্ন ক্যালসিয়াম স্টোন হয়, বিভিন্ন স্টোন হয়, লিভারে স্টোন হয়, কিডনিতে স্টোন হয়, এরকম। সেকেন্ড লেভেলে যখন এইভাবে হয়, তখন আমরা বলি যে কোষের জায়গা থাকে না, এটা ভিতরে আপনার ফ্যাট বেশি হয়ে গেলে, কোলেস্টেরল বেশি হয়ে গেলে তখন কোষের ভিতরে ঢুকে পড়ে, তখন কোষের জায়গা থাকে না, তখন ডায়াবেটিস দেখা দেয়, বিভিন্ন রোগ দেখা দেয়। এটা হলো সেকেন্ড লেভেল ডিফেন্স। থার্ড লেভেলে সেনাবাহিনী কি বলতেছে এরপরেও যদি অতিরিক্ত ময়লা ঢুকে শরীরের ভিতরে, তখন এটা টিউমার হয়ে যায়, শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যায়, যাতে আমি সুস্থ থাকি। আল্লাহর হুকুমে কিন্তু এগুলি হয়। তো টিউমার হয়ে গেলে ওই জায়গাটাতে টক্সিনগুলি জমা হয়, পরে ডাক্তার বুঝবে যে টিউমার হয়ে গেছে, নিশ্চয়ই তার শরীরে কোনো সমস্যা আছে। তো এই টিউমারটা তো ভালো টিউমার আছে, খারাপ টিউমার আছে, এইভাবে টিউমার। তাহলে 3 লেভেলে কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজম আছে। তো মাশরুম কি করে, এই ডিফেন্স মেকানিজম গুলিকে আমাদের ডিটক্সিফিকেশন করতেছে, ব্যালেন্স করতেছে, ঠিক আছে। তাহলে আমি অলরেডি বলে ফেলছি, আরো কিছু থিওরি আছে, ওই যে আমি যেটা বলি অসুস্থতার, টক্সিন দিয়ে আমরা অসুস্থতা হই, ব্যালেন্স নষ্ট হয়ে অসুস্থতা হই। সেকেন্ড লেভেলে থিওরি যেটা বলতেছে এবিসি রুল, এবিসি রুলটা আমি অলরেডি কথা বলছি কিছুটা, এটা একটু বোঝেন। এটা মাশরুম ক্ষেত্রে কি হয়, এই এবিসি রুলটা ফলো করতে হবে। এবিসি, এ হলো আমাদের মাশরুম, গ্যানোডার্মা, বি হলো বডি, আর সি হলো ডিজিজ মানে রোগ। তাহলে এখানে বোঝাচ্ছে এবিসি রুলটা ফলো করলে, জ্ঞানোথেরাপি বলতেছে এবিসি রুল ফলো করে মাশরুম। এ হলো জ্ঞানোডার্মা, বি হলো বডি, সি হলো ডিজিজ বা রোগ। তাহলে মাশরুম কি করে, শরীরের উপরে কাজ করে, শরীরে আমাদের কোনো রোগ থাকলে সেটাকে ঠিক করে দেয়, বা ভবিষ্যতে যাতে রোগী না হয় সেভাবে কাজ করে, ঠিক আছে। সবাই মনে হয় একটু ঘুম আসতেছে নাকি? না, মনোযোগ দিয়ে শুনুন। গুড মর্নিং। ব্যায়াম করতে হবে, ব্যায়াম। দাঁড়ায় পড়েন সবাই, আমিও দাঁড়াইলাম। ওই যে ছোটবেলায় বলতো না, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, আমরা বলতাম মানজা টাইট, এরকম বলতাম না স্কুলে থাকতে আর কি। তাহলে বসেন, এবার বসেন, ঘুম আসবে না আর। ডিএক্সএন এর সবসময় কিন্তু ব্যায়াম করতে হবে, সেমিনার চলাকালীন উঠে ঝাঁকুনি দিলে আবার ঠিক হয়ে যাবে, ঘুম আসবে না। তাহলে এবিসি রুল কি বলতেছে, একটা হলো আমি 5টা স্টেজ বলছি, আর একটা হলো এবিসি রুল। এই দুইটা জিনিস কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট। এবিসি রুল হলো, এ হলো জ্ঞানোডার্মা, এটা কি করবে, বি এর উপরে কাজ করবে, এ কাজ করবে বি এর উপরে, বি কাজ করবে সি এর উপরে। এই এবিসি আজকে থেকে মনে রাখবেন। তাহলে জ্ঞানোডার্মাটা হলো এ, বি হলো বডি, এ জ্ঞানোডার্মা, বি এর উপরে কাজ করবে, বি করবে সি এর উপরে কাজ করবে, সি হলো রোগ বা ডিজিজ। এটা মনে রাখলেই হবে। এগুলো আমার কথা না, এগুলি সব কিন্তু ডক্টর লিমের কথা। ডক্টর লিমের জন্য আমরা একটা করতালি দিই। ডিএক্সএন এর তালি কেউ জানেন? ডিএক্সএন এ কিন্তু একটা তালির নিয়ম আছে, এটা জানেন না? দেখছেন, একটা রিদম আছে কিন্তু, কয়বার জানেন? ডিএক্সএন কা তালি যে মালুম?
করতে পারবেন? আপনি করতে পারবেন? আচ্ছা, কারো যদি জানা না থাকে এটা শিখে নেবেন। আমি শিওর না, এই জন্য আমি বলতেছি না এখন। কারো যদি জানা, কারো বড় লিডার টিডার আসলে শিখে নিয়েন এটা। রিয়েকশনের একটা তালের রিদম আছে, কিন্তু এটা আমি ভুলে গেছি এখন। বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেয় অনেক সময়, 3-4 বার দিয়ে আবার একটু গ্যাপ দিয়ে আবার 3-4 বার দেয়, এরকম এরকম আছে। ঠিক আছে, এটা শিখে নিয়েন, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এটা রিদমটা খুব সুন্দর লাগে, কিন্তু এটা কারো মনে থাকলে এটা শিখে নিয়েন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মাঝে মধ্যে লেকচার চলাকালীন তালে দিলে কিন্তু শক্তি আসবে, ওই জজবা আসবে। জজবা বুঝেন? হ্যাঁ, জজবা আসবে। ওই যে ওয়াজ নসিহত করার সময় জজবা আসছেনি। হ্যাঁ, কালবে কালবে কাজ করতেছে কিনা, কাজ করতেছে কিনা, তাই না, ওয়াজের সময়। তাহলে এখন আমরা জ্ঞানোথেরাপি কি বলতেছে, আমি মাশরুম খেলে আমার বডিটা ঠিক হবে, বডিটা আমাদের ডিজিজ যাতে না হয় সেটার উপরে কাজ করবে। এটা আমাদের বুঝতে হবে, এবিসি। মাশরুম কখনো কোনো রোগের উপর ডাইরেক্ট কাজ করে না, আমাদের বডিটাকে ব্যালেন্স করে, টক্সিন মুক্ত করে। তখন বডি কি করে, রোগ থাকলে সেটাকে আমাদেরকে মুক্ত করে, বা রোগ যাতে ভবিষ্যতে না হয় সেদিকে আমাদেরকে নিয়ে যায়। এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন, এবিসি রুল। তারপরে এখন মাশরুম খেলে অনেকে বলে যে আমার শরীর গরম হয়ে যাচ্ছে, মাথা হট হয়ে যাচ্ছে, ঘুম আসে না, এবং আমার চামড়ার মধ্যে চুলকানি হচ্ছে, আমার দেখা যায় যে কোনো ফুসকুড়ি হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, এরকম বলে অনেক সময়। এটা কি রিয়েকশন না, ওষুধ খেলে কিন্তু রিয়েকশন হয়। একটা গ্যাসের ওষুধ খেলে, ব্যথার ওষুধ খেলে পেটে ব্যথা করে, ব্যথার ওষুধ খেলে পেটে কিন্তু গ্যাসের সমস্যা হয়, এরকম হয় না অনেক সময়? ওটাকে রিয়েকশন বলে। কিন্তু মাশরুম খেলে কোনো রিয়েকশন হয় না, এটাকে বলে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হলো এটা খেলে যে শরীরে কাজ করতেছে সেটাকে বলে রিফ্লেকশন। তাহলে মেডিসিন খেলে হবে রিয়েকশন, মাশরুম খেলে হবে, গ্যানোডার্মা খেলে হবে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে এটা শরীরে কাজ করতেছে, সেটাই প্রকাশ করতেছে। তাহলে মাশরুম খাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় কারো, এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, মনে করতে হবে এটা শরীরের ভিতরে কাজ করতেছে। এটা আমি কিছুদিন খাওয়ার পরে যদি আমার সহ্য হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম নাই, ঠিক হয়ে গেলে প্রবলেম নাই। আর যদি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1 মাসের মধ্যে যদি এটা নর্মাল না হয়, 3 মাসের মধ্যে যদি নর্মাল না হয়, তাহলে যেই ডোজে আমরা খাচ্ছি সেটা অর্ধেক ডোজ করে ফেলবো, অর্ধেক ডোজ করে ফেলবো। এবং ঘুমাবো ভালো করে 8 ঘন্টা, আমরা একটু বাতাসে যাব, রোদে যাব, এবং একটু পানি খাবো বেশি, টেনশন করবো না। দেখবেন যে আবার অর্ধেক ডোজে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে আবার আপনি 1 মাস ওই ডোজে খাবো, খাওয়ার পরে আমি আস্তে আস্তে বাড়াবো। এবং ডোজটা কি বলতেছে, ডোজটা বলতেছে RGGL এর ক্ষেত্রে প্রথম দিন 1 পেয়ার, দ্বিতীয় দিন 2 পেয়ার, ফার্স্ট উইকে হলে 1 পেয়ার, সেকেন্ড উইকে 2 পেয়ার, এবং থার্ড উইকে 4 পেয়ার, ফোর্থ উইকে 6 পেয়ার। এটা হলো জ্ঞানোথেরাপি বলতেছে আর কি, RGGL। আর আমি যেটা বলি, পাউডার যদি হয়, প্রথম সপ্তাহে আপনি হাফ চামচ খান 2 বেলা, যেটা আমি করি বা আমি যাদেরকে রেখে বলি। সেকেন্ড উইকে গিয়ে আপনি 1.5 চামচ দেন, থার্ড উইকে যায় 1 চামচ দেন, ফোর্থ উইকে যায় আপনি 1.25 চামচ, এরপরে 1.5 চামচ। তবে 2 চামচের বেশি আর খাওয়ার দরকার নাই, 2 চামচে আপনার ওকে হয়ে যাবে। আর ক্যান্সারের রোগী 10 চামচ পর্যন্ত খাওয়ার নিয়ম আছে, তার যদি শরীরে কোনো অসুবিধা না হয়। কারণ ক্যান্সারের রোগীতে যে সেলগুলি নষ্ট সেলগুলি তৈরি হচ্ছে, ওইগুলিকে ঠিক করে আবার ভালো সেল দিয়ে এটাকে রিজেনারেট করতে হবে, রিপ্লেস করতে হবে। ঠিক আছে, এই জন্য RGGL এর ক্ষেত্রে 1 পেয়ার, 2 পেয়ার, 4 পেয়ার এবং 6 পেয়ার, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। আর এটা হলো আধা চামচ, 1 চামচ, 1.5 চামচ, 2 চামচ পর্যন্ত আপনারা থাকতে পারেন। তবে কেউ যদি দেখেন যে তার কোনো প্রবলেম নাই শরীরে, 1 চামচ করে কন্টিনিউ করলেও চলবে। আমি নর্মালি 1 চামচই বেশিরভাগ সময় আমি সকাল বিকাল মরেঞ্জি জুসের সাথে মিক্স করে সকালে খালি পেটে ঘুম থেকে উঠে এবং রাতে খাওয়ার 1 ঘন্টা আগে খাই আমি। তাহলে আপনার খালি পেটে কেন খেতে হবে, খালি পেটে খেলে এটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে এবং ম্যাক্সিমাম বেনিফিট আমরা পাবো। ঠিক আছে, এটা হলো আপনার এই। আর এটা আমি অ্যাসিডিক ফুড আর অ্যালকালাইন ফুডটা একটু বলে দিচ্ছি। আমাদের যত রকম ফাস্ট ফুড আছে সব হলো অ্যাসিডিক ফুড। ফাস্ট ফুডগুলি, ফাস্ট ফুড, খেপসা, ব্রোস্টেড চিকেন, তারপরে বার্গার, যত আছে সব ফাস্ট ফুডগুলি অ্যাসিডিক ফুড। আর এইগুলি হলো অ্যালকালাইন ফুড, বিভিন্ন সবুজ রঙিন শাকসবজি, রঙিন ফল, এইগুলি হলো অ্যালকালাইন ফুড। এবং ডিএক্সএন এর যত ফুড সাপ্লিমেন্ট আছে সব অ্যালকালাইন ফুড। তাহলে আমাদের শরীরে 4 গুণ অ্যালকালাইন ফুড প্রয়োজন এবং 1 গুণ অ্যাসিডিক ফুড প্রয়োজন। তাহলে যদি আমরা বেশি অ্যাসিডিক ফুড খাই তাহলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, শরীর বার্ন হয়ে যাবে ভিতরে অ্যাসিড দিয়ে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে না, ডায়েটটা পরিমিত হবে না, ব্যালেন্স হবে না। তাহলে অ্যালকালাইন ফুড আমরা 4 গুণ খাবো, অ্যাসিডিক ফুড খাবো 1 গুণ। তাহলে আমরা যদি অর্ধেক ফুড খাই ডিএক্সএন এর সাপ্লিমেন্ট, অর্ধেক আমাদের নর্মাল ফুড
অ্যালকালাইন ফুড, তাহলে আমরা সুস্থ থাকবো। তাহলে আমরা ফাস্ট ফুড গুলি খাবো না। এবং অলিভ সোয়াবিন তেলটা কিন্তু খুব উপকারী না, সোয়াবিন তেল পারলে বাদ দিয়ে দিবেন। অলিভ অয়েল 100% অলিভ অয়েল পাওয়া যায়, কিন্তু অলিভ অয়েলও কিন্তু আবার মিক্স আছে, কিন্তু দেখবেন যে মিক্স আছে, আবার 100% অলিভ অয়েল লেখা আছে, কিন্তু 100% অলিভ অয়েলটা দেখবেন যে 50 রিয়াল দাম, আর মিক্সটা হলে 3 রিয়াল 2.5 রিয়াল এরকম দাম। আপনি অল্প খান, কিন্তু পিওরটা খান, 100%টা খান, অল্প, সেইভাবে বুঝে চলবে। আর ডিএক্সএন এর সমস্ত যত প্রোডাক্ট আছে সব হলো অ্যালকালাইন, এটা খেয়াল করবেন। তবে এনজাইমটা আমাদের খাবার হজমের জন্য অত্যন্ত উপকারী। ডিএক্সএন এর যত জুস আছে এবং স্পিরুলিনা আছে এবং মাশরুম, গ্যানোডার্মা, সবগুলি কিন্তু আমাদের এনজাইম রিচ এনজাইম আছে কিন্তু এগুলিতে। তাহলে এনজাইম আমাদের কি জন্য দরকার? আমাদের পাকস্থলীতে এবং আমাদের যে নাড়ি বুড়ি আছে এখানে হজমের জন্য কাজ করে। আমাদের শরীরে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু রস বের হয়, পাকস্থলীতে রস বের হয়, গলা দেখবেন ভিজে যায়, মুখে লালা চলে আসে, এগুলিতে কিন্তু সব জায়গায় এনজাইম আছে। তাহলে আমাদের যদি শরীরে এনজাইম কম থাকে হজম হবে না। এই জন্য মরিনজাইম জুস, মরিনজি জুস, কর্ডিপাইন জুস, স্পিরুলিনা, আরজিজিএল, মাইকোবেজি সবগুলিতে কিন্তু এনজাইম আছে। মাইকোবেজিতে 29 রকম উপাদান আছে, 33 রকম উপাদান আছে, 23 রকম উপাদান আছে, 23 রকম, 23, এই তো 23 24 এরকম 23 রকম আমি যেটা জানি। এটার মধ্যে মাশরুম আছে 4-5 রকম, ভেজিটেবল আছে, মশলা আছে, ফল আছে, তাহলে একটা কমপ্লিট খাবার। স্পিরুলিনা হলো সুপার ফুড। তাহলে সবগুলিতে কিন্তু এনজাইম আছে, এনজাইম ছাড়া আমাদের খাবার হজম হবে না। স্পিরুলিনা আমাদের শরীরের কি করে? আয়রন রিচ করতে সহযোগিতা করে। আমাদের যে আরবিসি বা রক্ত নষ্ট হয়ে যাচ্ছে 120 দিন পর পর, স্পিরুলিনা কিন্তু রক্ত তৈরিতে সাহায্য করে। স্পিরুলিনা হলো সবুজ রঙের, এটার মধ্যে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল কি করে? আমাদের রক্ত তৈরিতে সহায়তা করে। রক্ত যে লাল সেটা তৈরিতে সাহায্য করে। রক্তকণিকা যেটা আরবিসি বলি, এটা 120 দিন পর পর নষ্ট হয়ে যায় কিন্তু, ঠিক আছে? 120 দিন পর পর আপনারা 400 ml রক্ত দিতে পারবেন, কিন্তু 3 মাস পর পর রক্ত দেওয়ার নিয়ম আছে। রক্ত দিলে কোনো ক্ষতি হবে না, যার কোনো রোগ নাই এবং যে অ্যাডাল্ট পারসন সে 3 মাস পর পর রক্ত দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের স্পিরুলিনা খেলে আমাদের রক্ত শূন্যতা দূর হবে, অ্যানিমিয়া দূর হবে। ডাক্তার বলতেছে হিমোগ্লোবিন কম, কি দিতেছে? আয়রন ট্যাবলেট দিতেছে, ফলিক অ্যাসিড ট্যাবলেট দিতেছে। আপনি স্পিরুলিনা দেন 6 পিস থেকে 9 পিস, 1 বছর পরে মাপেন, তার কারো যদি 9 থাকে 10 থাকে, মিনিমাম 1 থেকে 2 বাড়বে স্পিরুলিনা দিয়ে। এটা আমি কিন্তু দিয়ে দেখছি। কারো যদি 9 থাকে 10 থেকে 11 হয়ে যাবে, কারো যদি 10 থাকে 11 থেকে 12 হয়ে যাবে। তাহলে আমরা ন্যাচারাল আর আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড যেগুলি দিচ্ছে এগুলি তো আর্টিফিশিয়ালি তৈরি করা, কেমিক্যাল দিয়ে তৈরি করা। স্পিরুলিনা হলো সম্পূর্ণ ন্যাচারাল, আমরা ন্যাচারাল ওয়ে দিয়ে আমরা দিব। তাহলে জ্ঞানোথেরাপি আমরা জানলাম এতক্ষণ যে সাপ্লিমেন্টগুলি। এখন জ্ঞানোডার্মা আমরা খেলেও ভালো, আবার মুখে যদি জ্ঞানোডার্মা পানির সাথে মিশিয়ে আপনি মুখে দেন, মুখের স্কিন কিন্তু ভালো হবে, উজ্জ্বল হবে। তাহলে জ্ঞানোথেরাপি বলতেছে যেই জিনিস আমার পাকস্থলীতে খাওয়ার জন্য ভালো, সেই জিনিস মুখের জন্য ভালো হবে, এটাই বলতেছে। হোয়াট ইজ গুড ফর ইউর স্টোমাক ইজ গুড ফর ইউর ফেস। তাহলে যেই জিনিস খাবারের জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো, সেই জিনিস মুখের জন্য ভালো হবে। তাহলে রিঅ্যাকশন দেখেন, সাবান আপনি মুখে দিতে পারবেন, চামড়াতে দিতে পারবেন। গ্যানোডার্মা, গ্যানোজি সপের মধ্যে মাশরুম আছে না? তাহলে এভাবে যেটা আমার খাবারের জন্য ভালো সেটা মুখেও দিতে পারবো। তাহলে কতগুলি খাবারের আইটেম দেখেন, সরি আমাদের কসমেটিক সামগ্রী আছে। তাহলে আমাদের স্টোমাকের জন্য ভালো হলে ফেসের জন্য ভালো হবে। এখন আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, থ্যাংক ইউতে চলে আসছি, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো লাস্ট স্লাইড। এখন তখন পর্যন্ত যা জ্ঞানোথেরাপি বললাম এরা কাদের জন্য? জন্মের পরে 6 মাস বয়স থেকে মৃত্যু পর্যন্ত গ্যানোডার্মা, মাশরুম এবং ডিএক্সএন এর প্রোডাক্টগুলি প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। জন্মের পরে 6 মাস বয়স থেকে মৃত্যু পর্যন্ত ডিএক্সএন এর সব প্রোডাক্ট সবার জন্য, ঠিক আছে? 1 নম্বরে আসেন প্রেগন্যান্ট ওমেন। তাহলে বাচ্চা জন্মের পরে বলছি, তাহলে বাচ্চা জন্মের আগে কোথায় থাকে? মায়ের জরায়ুতে থাকে। তাহলে এখান থেকে শুরু, বাচ্চা খাওয়া নিতেছে কিন্তু। মা যদি গ্যানোডার্মা খায় তাহলে বাচ্চা নারীর মাধ্যমে সে গ্যানোডার্মা নিবে। তাহলে মায়ের পেটের থেকে কিন্তু গ্যানোডার্মা খাওয়া শুরু করতেছে। শুধুমাত্র বলতেছে মায়ের প্রেগনেন্সির প্রথম 3 মাস গ্যানোডার্মা, স্পিরুলিনা যেগুলির মধ্যে আয়রন আছে সেই প্রোডাক্টগুলি খাবে না মা, ঠিক আছে? কথা বুঝছেন? তাহলে যেগুলির মধ্যে আয়রন আছে, আপনারা দেখবেন যে
লেখা আছে প্রোডাক্টের গায়ে, যেমন গ্যানোডার্মা, কফি, তারপরে আপনার স্পিরুলিনা, এগুলিতে কিন্তু আয়রন আছে। তাহলে আয়রন যেগুলিতে আছে সেটা প্রথম 3 মাস প্রেগনেন্সিতে খাবে না, এরপর থেকে বাকি 6 মাস খেতে পারবে। প্রথম 3 মাসে ডাক্তাররা আয়রন ট্যাবলেট লাগে না, শুধু ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয়, তাই না? জানেন তো, ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয় প্রথম 3 মাস, এরপর থেকে আয়রনটা যোগ করে। আয়রন এবং ফলিক অ্যাসিড একসাথে দেয়, কারণ কি, নইলে মা রক্তশূন্যতা দেখা দিবে, রক্ত কমে যাবে। সেজন্য বাচ্চার পুষ্টির জন্য আয়রন ট্যাবলেট দেয়, ফলিক অ্যাসিড দেয়, কিন্তু আয়রন প্রথম 3 মাস দেয় না। এই জন্য আমরা প্রথম 3 মাস স্পিরুলিনা, কফি, তারপরে মাশরুম এগুলি দিব না, ঠিক আছে? তাহলে প্রথম 3 মাস দিব। আবার বাচ্চা জন্মের প্রথম 6 মাস দেওয়া যাবে না কোনো কিছু, কারণ কি, প্রথম 6 মাস তো বাচ্চা মায়ের বুকের দুধ খাবে, অন্য কিছু খাবে না। আর আপনি যদি বলেন যে রিয়েকশনটা খাইলে অসুবিধা নাই, তাহলে এটা যে মেডিকেল সায়েন্স বলতেছে তার বিরুদ্ধে বলতেছেন আপনি, কারণ মায়ের বুকের দুধ হলো কমপ্লিট খাবার, এটা বাইরে কিছু দেওয়ার দরকার নেই। তাহলে 6 মাস বয়স থেকে আমরা কোকোজি দিতে পারি, মরিঞ্জি জুস দিতে পারি, কডিপান জুস দিতে পারি, মাশরুম দিতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু অল্প পরিমাণে দিব আমরা, দুধের সাথে মিশিয়ে খাবে 6 মাস বয়স থেকে। তাহলে প্রেগনেন্ট ওমেন খাবে, ইনফ্যান্ট মানে ছোট কোলের বাচ্চা, ইনফ্যান্ট মানে কোলের বাচ্চা, তাহলে 6 মাস বয়স থেকে আমরা দিতে পারবো এটা। তারপরে নাম্বার 3 হলো স্কুল চিলড্রেন আর স্টুডেন্ট, স্কুলে যায় যেসব বাচ্চা তারাও খাবে, মাশরুম খাবে, কোকোজি খাবে, বেশি খাবে কোকোজি। বাজারে হরলিক্স, মাল্টোবা এগুলি না খেয়ে কোকোজি খেলে ভালো হবে, কারণ কোকোজিতে মাশরুম আছে। তাহলে কোকোজি দিব আমরা। স্কুল চিলড্রেন এবং স্টুডেন্ট, ব্রেন ভালো হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এগুলি। টিনেজার কি 13 বছর থেকে 19 বছরের মধ্যে গ্রোয়িং, লম্বায় বড় হয় এবং বুদ্ধিতে বাড়ে, এদেরকে আমরা দিব। ম্যারিড কাপলদের দিব। তাহলে হাজব্যান্ড ওয়াইফের জন্য গ্যানোডার্মা, মাশরুম দরকার, কর্ডিসেপ দরকার, তারপর প্রোটিনজি দরকার, স্পিরুলিনা দরকার। কি, হাজব্যান্ড ওয়াইফ দুজনে এনার্জি থাকতে হবে। তাহলে ম্যারিড কাপলের জন্য। তারপরে সিনিয়র সিটিজেন, সিনিয়র মানে কি, 60 বছর 70 বছর বয়স হয়ে গেলে কি হবে, এরা ব্রেন আস্তে আস্তে ছোট হয়ে যায়, মনে থাকে না কোনো কিছু। তাহলে সে যদি আগে থেকে মাশরুম খায় তাহলে তার মনে রাখতে সুবিধা হবে, সে ভুলে যাবে না। যেই বাচ্চা 6 মাস বয়স থেকে মাশরুমের প্রোডাক্ট খাচ্ছে, সে যখন 70 বছর বয়স হবে তার মেমোরি পাওয়ার ভালো থাকবে, যে মাশরুম খায় নাই তার চেয়ে কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? তাহলে সিনিয়র যারা, এদেরকে আমরা দিতে পারি। তারপরে সিক পিপল, এতক্ষণ বলছি সুস্থ মানুষের জন্য, তাহলে অসুস্থ যারা তাদেরকেও দিব, তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয় ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি, এবং ভবিষ্যতে যাতে অসুস্থ কম হয়, রোগাক্রান্ত কম হয়। তাহলে আবাল ও বৃদ্ধ বনিতা সবার জন্য কিন্তু রিয়েকশনের প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে জ্ঞানোথেরাপি কমপ্লিট, থ্যাংক ইউ, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের যদি সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, লাইভ চলতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন থাকলে আপনারা যদি কেউ এখানে এসে কথা বলতে চান, আমাদের মাইক আছে, 3 জনকে আমি 1 মিনিট করে সময় দিতে পারি, দর্শকরাও শুনবে যারা লাইভে আছে। এরা কেউ যদি আসতে আগ্রহী হন, আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে এসে বলতে পারেন, আমরা শেষ করে দিব খুব তাড়াতাড়ি, প্রায় শেষের দিকে আমরা। আসেন, এটা অন করেন তো, অন করেন। আসছে আসছে, হ্যাঁ আসছে, হ্যাঁ আপনার আছে। আপনি তো আবার ফোমও লাগাই দিচ্ছেন, ওইটা লাগেনি আসছে। আচ্ছা, হ্যাঁ বলো, অসুবিধা নেই, সমস্যা নেই। জি, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আপনার পরিচয় দেন, সবাই শুনুক। আপনার নাম কি, আপনি কোথায় থাকেন এবং বাংলাদেশে দেশের বাড়ি কোথায়, এটা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ সুজন, আমার দেশের বাড়ি নরসিংদী রায়পুরা। আমি সৌদি আরবে থাকি, আল খোবারে। আমি এখন ডিএক্সএন ব্রাঞ্চে আসছি ওনার কাছে একটা প্রশ্ন জানার জন্য। স্যার, আপনার প্রশ্নটা হইলো, আমার একটা আমার একটা ভাতিজা ছোট, তার কানের দিক, তার কানেতে অ্যালার্জি প্রচুর, মানে খাদ্যাতে রক্ত বার করে ফেলায়। এটার জন্য অনেক মানে ডাক্তার দিয়ে পরীক্ষা করাইলাম, তারপরে আপনার ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে ওষুধ দিছে, কিন্তু এখনো ভালো হইতেছে না। এটার জন্য কি করা যায়? জি ধন্যবাদ। বয়স কত বাচ্চার? বাচ্চার বয়সটা 12 থেকে 13 এরকম। 12 থেকে 13 বছর একটা বাচ্চার কানে চুলকায় বেশি এবং
এখান থেকে কোনো পানি পড়ে বা পুষ পড়ে? হ্যাঁ, পুষ পরে এবং যখন চুল খায় তখন রক্ত সহ বের হয়। কতদিন ধরে এই সমস্যাটা? এই সমস্যাটা প্রায় 3 থেকে 3.5 বছর। 3 থেকে বাচ্চাদের কিন্তু প্রায় কান পাকে বলে, তাই না? কান পাকে বলে এরকম। পানি বের হয়, পুষ বের হয়, তারপর ইনফেকশন থাকতে থাকতে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয়। এরকম বাচ্চা আমরা দেখছি কানের এই পুষ পানি থেকে ব্রেইনে এফেক্ট করছে কিন্তু। কারণ কানের সাথে কিন্তু ব্রেইনের যোগাযোগ আছে, গলার সাথে যোগাযোগ আছে ব্রেইনের, চোখের সাথে যোগাযোগ আছে, মুখের সাথে যোগাযোগ আছে, সবকিছুর যোগাযোগ আছে কিন্তু। এটা অবহেলা কাজে অবশ্যই ভালো একজন নাক কান গলার ডাক্তার দেখাবে। এটা থেকে অনেক সময় পুষ নিয়ে ডাক্তার কিন্তু পরীক্ষা করে কোন মেডিসিন কোন জীবাণু আক্রমণ করছে এবং ওই জীবাণুর জন্য কোন ওষুধ দিবে, অনেক সময় ইনজেকশনও দেয়, অথবা কানের ভিতরে কোনো অপারেশন লাগলে সেটা করে। তো ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি ডাক্তারি ট্রিটমেন্ট দিয়েই তাকে সুস্থ করতে হবে। এবং কোন পর্যায়ে আছে কানের একজন স্পেশালিস্ট ডাক্তার, যারা বাংলাদেশে ভালো ডাক্তার সুনামের সাথে প্র্যাকটিস করতেছে, এরকম ডাক্তারকে দেখাবেন এবং অবশ্যই সেই ট্রিটমেন্ট নেবেন। পাশাপাশি সেইখান থেকে কিন্তু আমাদের কোকোজিটা খাবে, আমাদের যে গ্যানোডার্মা মাশরুম পাউডার বা আরজিজিএল খাবে এবং মরেঞ্জি জুস খাবে। এগুলি খেলে কি হবে? তাহলে আমি তো বললাম কোনো টক্সিন থাকলে সেটাকে রিমুভ করবে এবং ব্যালেন্স করবে। কিন্তু এটা হলো আমাদের আস্তে আস্তে কাজ করবে। কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি ডাক্তারের ট্রিটমেন্ট বাদ দিয়ে কিন্তু এটা হবে না, ঠিক আছে? Yes. এই কয়টা জিনিস হলে সে কোকোজিটা খাবে কি জন্য? বাচ্চা কোকোজির মাধ্যমে এনার্জি পাবে, সাথে স্পুলিনাও দিতে পারি আমরা তার পুষ্টির জন্য। কিন্তু আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস দিব, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং টক্সিনটা রিমুভ করবে এবং ব্যালেন্স করবে, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলি আপনি করতে পারেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর 2 জন কিন্তু কেউ যদি আসতে চান আপনি জাস্ট, কে আপনি আসেন। কারণ আমরা এই যে আর 2 মিনিট পরেই প্রোগ্রাম শেষ করে দিব। কারো প্রশ্ন থাকলে আসেন, প্রশ্ন কেউ না কোনো থাকলে প্রশ্ন দেখি। থাকলে আসতে পারেন। হ্যাঁ, আসেন, আপনাকে কত লক্ষ লক্ষ মানুষ দেখবে। নাই কারণ আপনার আছে? আসেন। এটা আসলে আপনারা যে 2-3 জনকে দিচ্ছি এই কারণে যে আমাদের যে দর্শকরা আছে তারা যাতে বুঝতে পারে যে এই দেওয়া হবে না তো। 3 জন, আমরা 3 জন করে দিচ্ছি এখন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দিয়েছেন। আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট। আমি দাম্মাম ব্রাঞ্চের কাছাকাছি থাকি। আমি বর্তমানে স্টারাদের। আমি কিছু প্রশ্ন করবো স্যারের কাছে। আমার আম্মার মনে করেন একটা প্রশ্ন, একটা, আমরা পরে যদি থাকে আমরা লেকচারের পরে আলোচনা করব। স্যার, আমার আম্মার জি জি, ডায়াবেটিস এদিকে দেখেন। আর ডায়াবেটিস, প্রেশার এবং মোটামুটি পাইসের সব কিছু সমস্যা। মাঝে মাঝে একবার স্ট্রোক করছে। এখন আম্মার কি দেওয়া যায়? এটি প্রশ্ন। জি, ধন্যবাদ ইব্রাহিম। আপনি সুন্দর প্রশ্ন করছেন। ওনার মায়ের কিন্তু ডায়াবেটিস, প্রেশার, তারপরে আরেকটা কি জানি বললেন, পাইসের পাইলসের সমস্যা আছে, ঠিক আছে? লিভার টিউমার আছে। লিভার আছে, অনেকগুলো সমস্যা। বয়স কত ওনার? বয়স প্রায় 55-60-65। 60-62 বছর। আর ওনার উনি কতদিন ধরে এই problem? অনেকদিন ধরে সমস্যা। ওনার কিন্তু আমরা সবসময় বলি, এবং আমি কখনো কেউ আমার পরামর্শ চাইলে আমি প্রথমেই বলি, রোগীকে আমরা ডাক্তার ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই ডাক্তার ট্রিটমেন্ট ফলো করবে, সাথে রিঅ্যাকশনের ফুড সাপ্লিমেন্ট বা প্রোডাক্টগুলি ইউজ করবে। কখনোই আমরা বলি না কিন্তু ডাক্তারের কাছে যাবে না, ডাক্তার ট্রিটমেন্ট নেবে না, এটা কিন্তু আমরা কখনোই বলি না। রিঅ্যাকশন কখনো বলে না, কিন্তু রিঅ্যাকশন কোনো ট্রিটমেন্ট দেয় না। রিঅ্যাকশন হলে সাপোর্ট দেয়, সাপোর্ট, তাই না? ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সাপোর্ট দিচ্ছি আমরা। তো ওনারা কিন্তু অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট সঠিকভাবে ফলো করবে। প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর বডি চেক আপ করবে যে ওনার লিভারের কন্ডিশন কি, কিডনি কত % ভালো আছে, তারপর প্রেশার কন্ট্রোলে আছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, পাইলসে ওনার রক্ত যায় কিনা। রক্ত যায় না, আগে তো অনেক সময় পাইলসে আমরা বলি 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, মাংস বাইরে আছে, আবার পায়খানার সময় বের হয়, বা পায়খানার পরে আবার মাংসটা ভিতরে চলে যায়, এরকম কোনো অসুবিধা আছে ওনার? এমনি কোনো অসুবিধা, তাহলে নর্মাল আছে। তাহলে আমি বলি যে মরেঞ্জি জুস পাইলসের জন্য সবচেয়ে ভালো হলো মরেঞ্জি জুস এবং মাইক্রোভেজি রিঅ্যাকশনে, এই দুইটা মিক্স করে খেতে পারে উনি সকালে এবং রাতে খাওয়ার আগে। মরেঞ্জি জুস 10 ml কুসুম গরম পানি বা নর্মাল পানি এবং মাইক্রোভেজি 1 চামচ মিক্স করে 3 বেলা বা 2 বেলা খাওয়ার 1 ঘন্টা আগে খাবে, যাতে অ্যাবজর্ব ভালো হয়। এতে ওনার পেটের গ্যাস ভালো হবে এবং পায়খানাটা ক্লিয়ার থাকবে, তখন কিন্তু পাইলসের জন্য ভালো কাজ করবে। আবার উনি আরজিজিএল বা মাশরুম পাউডার খাবে, মাশরুম পাউডার মরেঞ্জি জুসের সাথে মিক্স করে খেতে পারে, বা আরজিজিএল পানি দিয়ে খেতে পারে। কি কারণে?
স্ক্যানিং, যেগুলি আমি বললাম, ডিটক্সিফিকেশন, রেগুলেটিং, বিল্ডিং, তারপরে এই জিনিসগুলি বললাম না আমি, রিজেনারেটিং, ওইগুলি করার জন্য। ওনার শরীরে তো অনেক প্রবলেম, সুতরাং মাশরুমের মাধ্যমে 5টা স্টেজ ঠিক করতে হবে ওনার ডাক্তার ট্রিটমেন্টের পাশাপাশি। এবং ওনার পুষ্টির জন্য অবশ্যই স্পিরুলিনা উনি নিতে পারে, ঠিক আছে? তাহলে মরিঞ্জি জুস, মাইক্রোবেজি, স্পিরুলিনা এবং ওনার পক্ষে সম্ভব হলে মাশরুম পাউডার বা আরজিজিএলটাও নিবে। এগুলি উনি যদি একসাথে না খেতে পারে, 2টা দিয়ে শুরু করবে, প্রতি মাসে 1টা করে অ্যাড করবে, আস্তে আস্তে করে অ্যাড করে নিবে। এবং সবগুলি যখন খাবে তখন এই খেয়াল রাখবে ওনার কোনো রিফ্লেকশন হচ্ছে কিনা। রিয়েকশনের কোনো প্রোডাক্টে কিন্তু রিয়েকশন হবে না। মরেঞ্জি জুস খান, আপনার কোনো অসুবিধা হলে সেটা হলো রিফ্লেকশন, রিয়েকশন না। কারণ এটা মেডিসিন না, মেডিসিনে কিন্তু ডোজ থাকে, 3 বার খাবেন, 2 বার খাবেন, 8 ঘন্টা পর পর খাবেন। এটা হলো কিভাবে ব্যবহার করার মাধ্যমে উপকার পেয়েছে, সেইভাবে আমরা বলি যে এইভাবে খেলে ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি এবং 6 মাস পর পর, 3 মাস পর পর বা 1 বছর পর পর ওনার চেক আপ করতে হবে। কিন্তু ওনার অনেকগুলি প্রবলেম, চেক আপ না করলে ওনার পদ্ধতিটা আমার আম্মা প্রতি 3 মাস পর চেক আপ করে। ওনার কিডনি কত % কাজ করে এটা কি আপনি বলতে পারবেন? না, এটা আমি সঠিক জানি না। এটা হয়তো টেস্ট করেই নাই, ঠিক আছে? জিএফআর বলে এই টেস্ট। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি একটা টেস্টের দিয়ে দিব, ওইটা আপনি করায়েন বাংলাদেশে, করায়া আপনি রিপোর্ট আনে আমাকেও বলতে পারেন। এই ওকে, ধন্যবাদ। ঠিক আছে? তাহলে ওনার মায়ের জন্য ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ব্যবহার করবে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং ওনার হেলদি লাইফস্টাইল লাগবে, ঘুমাবে সঠিকভাবে, হাঁটবে, গাছের তলে যাবে, সবুজ ঘাসের মধ্যে। এবং সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। আমি উদয় হাসান রবি, দেশ বাংলাদেশ, বাউনবাড়িয়া ডিস্ট্রিক্ট, নবীনগর থানা, ডিএক্সএন সিস্টেমে এসডি। যাই হোক, আমার স্যারের কাছে একটা কোশ্চেন যে মাইগ্রেনের সমস্যার জন্য স্যার কি প্রোডাক্ট আমাদের কাজ করে, এটা যদি একটু বলতেন। কারণ আমার একটা মেজু বোন, ওনার এই সমস্যাটা অনেকদিন যাবত ভুগতেছে। আমি আপনার মাধ্যমে একটু রেজাল্ট চাই যে আসলে কোন প্রোডাক্টটা আমাদের ডিএক্সএন এর দিলে ভালো একটা রেজাল্ট আসবে, সেটা আমার জানা। আচ্ছা, মাইগ্রেন ওনাকে সামনের দিকে ব্যথা করে বেশি, না সাইডে না পিছনে? এক সাইড দিয়ে ব্যথাটা করে। সাইডে। এখানে কিন্তু আমাদের যে মাথার খুলিটা আছে না, আর নাক বা মুখ আছে না, হাড়ের ভিতরে কিন্তু ছিদ্র আছে অনেক, এখানে ফাঁকা জায়গা আছে। এই যে মুখ থেকে মাথার খুলি পর্যন্ত ভিতরে কিন্তু ফাঁকা, চারপাশে হাড়। এই ফাঁকা জায়গাতে কিন্তু ময়লা জমে, আবর্জনা জমে। কিন্তু নাকের ডাক্তাররা কিন্তু নাকের ভিতর দিয়ে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে পাইপ ঢুকায় কিন্তু ওইগুলি ক্লিন করে। কিন্তু পাইপ ঢুকায় স্যালাইনের পানি দেয় ভিতরে, আবার টাইনা বাইর করে। কিন্তু যখন এটা হলো ফ্রন্ট, সামনের দিকে ব্যথা হতে পারে, সাইডে ব্যথা হতে পারে, পিছনে ব্যথা হতে পারে, তো উনি নাক কান গলার ডাক্তার দেখাবে সঠিকভাবে, অথবা মেডিসিন ডাক্তার দেখাবে, ঠিক আছে? 2 বিভাগের ডাক্তাররা এটা ট্রিটমেন্ট করে। ব্রেনের ডাক্তাররাও কিন্তু ট্রিটমেন্ট করে। এটা মাইগ্রেনের ট্রিটমেন্ট নাক কান গলার ডাক্তার ট্রিটমেন্ট করে, মেডিসিনের ডাক্তার ট্রিটমেন্ট করে, এবং ব্রেনের ডাক্তার, নিউরোলজিস্ট, এরাও কিন্তু ট্রিটমেন্ট করে। ডাক্তার ট্রিটমেন্ট সঠিকভাবে নিবে। কি কারণে মাইগ্রেনটা হচ্ছে? মাইগ্রেনটা আবার না ঘুমানোর জন্য, মাইগ্রেনের কিছু নিয়ম কারণ আছে। 8 ঘন্টা ঘুমাবে, আর টেনশন করবে না, রিল্যাক্স থাকবে, মোবাইলে কথা বলবে না বেশি, স্পিকার দিয়ে অল্প কথা বলবে, আর রিল্যাক্স থাকবে বডি, এবং ব্যায়াম করবে প্রতিদিন 1 ঘন্টা, পুষ্টিকর খাবার খাবে, দেখবেন যে অটোমেটিক মাইগ্রেন ভালো হয়ে যাচ্ছে। আর ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে ওষুধ নিবে। মাইগ্রেনের কিন্তু ওষুধ আছে বাংলাদেশে, যেটা প্রতিদিন 1 বেলা বা 2 বেলা করে খায়। এখন নতুন অনেক ওষুধ বের হয়েছে, উনি সেই ট্রিটমেন্টটা নিবে, ঠিক আছে? ডিএক্সএন কি বলতেছে, ওনার যদি আবর্জনা থাকে, ময়লা থাকে, টেনশন থাকে, এটাকে কি করবে? ডিটক্সিফিকেশন করবে, টক্সিন বের করে দিবে। তারপরে কি করবে? ব্যালেন্স করবে। তাহলে সেম কথা, আরজিজিএল বা গ্যানোডার্মা বা ঋষি মাশরুম পাউডার ইউজ করবে, মরিঞ্জি জুসটা ইউজ করবে সাথে, ঠিক আছে? মরিঞ্জি জুস ইউজ করবে কি কারণে? মরিঞ্জি জুস কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, এবং পুষ্টি আছে। মরিঞ্জি জুসের মধ্যে প্রচুর ভিটামিন সি থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু সুতরাং সাথে উনি পুষ্টির জন্য কিন্তু স্পিরুলিনা ব্যবহার করবে, পুষ্টির জন্য। স্পিরুলিনার মধ্যে ভিটামিন বি আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, সব ভিটামিন আছে কিন্তু স্পিরুলিনার মধ্যে। সুতরাং স্পিরুলিনা খাইলে কিন্তু না পুষ্টিটা ভালো আসবে, ঠিক আছে? এটা হলো স্পিরুলিনা। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলির মাধ্যমে মাইগ্রেনটা কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে পারে। আর প্রচুর পরিমাণে পানি পান করবে, 4 থেকে 5 লিটার পানি নিতে হবে। কিন্তু ওনার পানি কেন নিবে? পানি শূন্যতা হলে ওনার যে ছিদ্রগুলি আছে, এখানে কিন্তু পুষ্টির অভাব হবে এবং ময়লা বেশি জমবে, ব্রেনটা সঠিকভাবে কাজ করবে না। ব্রেনটা কাজ না করলে ওনার মাইগ্রেনটা আরো বাড়বে। এই জন্য পানি পান করবে। 1 কেজি ওজনের জন্য কত ml পানি প্রয়োজন বলেন? আপনার 1 কেজি ওজনের জন্য ডেইলি কত ml পানি খাইতে হবে? হ্যাঁ, এটা আপনার ভুলে গেছেন। আমি হেলদি লাইফস্টাইলের মধ্যে বলছি, কিন্তু 50 ml পানি খেতে হবে, পানি পান করতে হবে। অলরেডি আগের লেকচারে আমি বলছি, এখানেই বলছি।
1 কেজি ওজনের জন্য 50 ml পানি পান করতে হবে, তাহলে 60 কেজি ওজনের জন্য 3 লিটার পানি পান করতে হবে ডেইলি। এটা কম হলে কি হবে, আপনার সঠিক হাইড্রেশন হবে না, আর বেশি হলে কিডনির সমস্যা হবে। তাইলে 60 কেজির জন্য 3 লিটার প্লাস মাইনাস হাফ লিটার ধরে রাখেন আপনি, হাফ লিটার কম হাফ লিটার বেশি হলে সমস্যা নাই, ঠিক আছে? তাহলে পানিটা সঠিকভাবে পান করবে উনি, মেপে নিবে 1 কেজির জন্য কত ml, 50 ml, তাইলে ওনার ওজন অনুযায়ী তত ml পানি প্রতিদিন পান করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনি জি থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যারকে। আসলে আমার আমরা কোনো প্রশ্ন নিব না, শুধুমাত্র আর একটা প্রশ্ন নিব, কারণ কারণ না না আপনি আসতে চাইলে এখানে আসতে পারেন, আপনার ইচ্ছা, আসেন। কারণ সবাই 3 জন ছিল মেল, এখন একজন ফিমেল আসেন, কারণ আমাদের বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হলে পুরুষ অর্ধেক মহিলা, কিন্তু সৌদি আরবে মহিলার সংখ্যা বেশি, কিন্তু এটা জানেন? সৌদি আরবে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, আপনারা চেক করে দেখেন গুগলে, বা এই দেশের পপুলেশন ইন্ডেক্স আছে, গুগলে সার্চ করে দেখবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনার পরিচয়টা দেন একটু। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা, আমার দেশের বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানায়। আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে। আমার একটা মেয়ের ঘরের ছেলে আর কি, তার বয়সটা 11 বছর। আর আমরা যে ওর বাড়িতে একটা আছে যেটাকে আমরা ধলিকুর বলি, মানে সাদা দেশে অনেক ডবল রোগী শ্বেত রোগ বলে, শ্বেত রোগ, হ্যাঁ সাদা হয়ে যায় বলি, এটাকে বলে ভিটিলিগো বলে। এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের ছিল ফার্স্টে, তখন আমি এই জায়গা থেকে সাদ হসপিটাল থেকে একটা ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করাইছি, তখন আমার মেয়ের এটা আবার শেষ হয়েছে, তো ওর ছেলের হয়েছে এটা। কিন্তু দেশে অনেক জায়গায় আমি ট্রিটমেন্ট করছি, অনেক ওষুধ দিলে কিছুদিন এটা থাকে, পরে আবার আসে। এটার জন্য এখন কি করা যায়? ওর বয়সটা 11 বছর। 11 বছর। কোথায় এই জিনিসটা? এই জায়গাতে আছে, আর এই দুই সাইডের ইয়াতে আছে। আচ্ছা, এটাকে বাংলায় বলে শ্বেত রোগ বা ধবল রোগী, ঠিক আছে? আর মেডিকেলে বলে না 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 আপনাদের কথা আমি ভুলে গেছি। আচ্ছা, ভিটিলিগো, হ্যাঁ ভিটিলিগো, ঠিক আছে। এটা নিয়ে আমি আমাকে মোহাম্মদ ফারুক মনে করাই দিয়েন, আমি একটা লাইভ প্রোগ্রাম করবো ফেসবুকে আগামী 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? যেহেতু উনি প্রশ্নটা করলো, আমাকে মনে করাই দিয়েন আপনি, আমি ভুলে যাবো নাইলে। তারপর আমি বলি এখন শর্টকাট, এটা মেডিকেল ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্টকে চর্মরোগের ডাক্তাররা এটা করে, এটা ওই যে লেজার দিয়ে এটাকে ঠিক করে, লেজার অনেক সিটিং লাগে, লেজার দিয়ে ট্রিটমেন্ট করে। আরেকটা হলো বিভিন্ন অয়েন্টমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট আছে, ট্যাবলেট আছে, লং টাইম খেতে হয়। এবং এটা কি কারণে হয়েছে, এটা কি জন্মের পরে হয়েছে না জন্ম থেকে আছে, বা তার আদার্স কোনো কেমিক্যালের কারণে হয়েছে, কোনো ওষুধের কারণে হয়েছে, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, তার বংশগতভাবে এটা আছে কিনা, হ্যাঁ বংশগতভাবে আছে কিনা, এরকম অনেক ব্যাপার আছে। কিন্তু এটা ট্রিটমেন্ট চর্মরোগের ডাক্তাররা করে। মেইন ট্রিটমেন্টটা বর্তমানে এটা লেজার দিয়ে করে, লেজার। ওই ট্রিটমেন্টের পাশাপাশি আমি যেটা বলি সেটা হলো আমাদের ওই আরজিজিএল বা গ্যানোডার্মা এবং ঋষি মাশরুম পাউডার বা আরজিজিএল এবং মরিঞ্জি জুস, এই দুইটাই ইউজ করবে। আর সাথে পুষ্টির জন্য স্কিনের যে কোনো রোগের জন্য কিন্তু স্পিরুলিনা, সাথে যদি কর্ডিসেপ খেতে পারে এটা আরো ভালো হয়। স্কিনের জন্য কর্ডিসেপটা ভালো কাজ করে, ঠিক আছে? কর্ডিসেপ ভালো কাজ করে, যে কোনো অ্যালার্জি স্কিন ডিজিজে কর্ডিসেপ কাজ করে। সাথে ওনার গ্যানোজি সাবানটা ইউজ করবে, আর গ্যানো মাসাজ অয়েলের সাথে অল্প পরিমাণ টি ক্রিম এবং অল্প পরিমাণ মাশরুম পাউডার মিক্স করে দিনে 2 বেলা ওই জায়গার মধ্যে লাগাতে পারে, তেলের মতো, ঠিক আছে? রাতে ঘুমানোর সময় এবং সকালবেলা বা দুপুরবেলা লাগালে, 2 বেলা বা 1 বেলা। তাহলে আমি যে খাবারের জন্য বললাম, গ্যানোডার্মা বা ঋষি মাশরুম পাউডার বা আরজিজিএল, মরেঞ্জি, স্পিরুলিনা, কর্ডিসেপ, এবং লাগানোর জন্য বলছি মিক্সচার বানাবে কিভাবে, গ্যানোজি সব দিয়ে গোসল করবে, এবং যখন গোসল করে ওই জায়গাটা কিন্তু ম্যাসাজ করবে বেশি করে, কিছুক্ষণ রাখবে, 2-3 মিনিট রাখবে, তারপরে ধুয়ে ফেলবে। এই যে জায়গায় এগুলি আছে। আর গোসল ছাড়াও কিন্তু সে করতে পারে এগুলি, দিনে 2-3 বার সাবান দিয়ে কিন্তু করতে পারে। রাতে ঘুমানোর সময় বা 1 বার বা 2 বার বা 3 বার গ্যানো মাসাজ অয়েলের সাথে একটু টিটি ক্রিম, অল্প পরিমাণ টিটি ক্রিম এবং অল্প পরিমাণ মাশরুম পাউডার মিক্স করে সেটা ওখানে লাগাবে। এটা কিন্তু অনেকদিন সময় লাগবে, দেখা যায় 1-2 বছর লাগানোর পরে, 6 মাস লাগানোর পরে এটা আস্তে আস্তে হালকা হবে। এটা অনেকে রেজাল্ট পাচ্ছে, কিন্তু ওইভাবে চেষ্টা করে। কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি এটা করতে পারে, ডাক্তারদেরকে না বললেও চলবে, এটা কোনো রিঅ্যাকশন হবে না। এটা হলে রিফ্লেকশন হতে পারে, কিন্তু কোনো রিঅ্যাকশন হবে না। কিন্তু যদি কোনো সমস্যা হয় এবং সে প্রতিদিন গোসল করবে,
গরম পানি দিয়ে গোসল করবেন না। যে কোনো চর্মরোগের রোগী অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করবেন, এটা হলো ওয়ার্ম ওয়াটার, মানে হলো অল্প কুসুম গরম পানি দিয়ে গোসল করবে। স্যাভলন, ডেটল এগুলি কখনো ইউজ করবে না পানির সাথে, এগুলি কিন্তু সমস্যা করে স্কিনের জন্য, ঠিক আছে, যে কোনো চর্মরোগে। তারপরে আপনার যদি পরবর্তীতে কোনো ইয়ে লাগে, আপনারা যারা প্রশ্ন করছেন, আমি কিন্তু একটা ইয়ে দিয়ে দিচ্ছি এখানে, আমাদের কন্ট্যাক্ট, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও প্রশ্ন করতে পারেন, বা আমার গ্রুপ আছে, ওই গ্রুপে গিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে এসে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটা নিয়ে নেন একটু। তা আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, শেষ করে দিচ্ছি। একটু জাস্ট 1 মিনিট সময় দেন। আর কোনো প্রশ্ন থাকলে আমি এখন না, আমার লেকচার শেষ প্রায়, আমরা পরে 5-10 মিনিট আপনাকে সময় দিব। এটা হলো আমার কন্ট্যাক্ট, আপনারা কেউ ছবি তুলে নিতে চাইলে পরবর্তীতে, আমাদের লাইভটা শেষ হয়ে যাক, তারপরে আমার ইমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এটা ছবি তুলে যোগাযোগ রাখবেন। আর আপনারা যারা অনলাইনে আছেন বা এখানে আছেন, পরবর্তীতে এগুলি কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে আমি লাইভে কথা বলতে পারি ফেসবুকের মাধ্যমে, ওইগুলি আপনারা কমেন্ট দিতে পারেন, কোশ্চেন করতে পারেন, শেয়ার করতে পারেন বেশি বেশি করে, যারা অন্যরা জানতে পারে। তাহলে ওই টপিক্সের উপরে কিন্তু আমি আবার কথা বলবো। এই বিটি লিগের উপরে আমি কিন্তু একটা লেকচার নিব। আমার ফেসবুকের লেকচারগুলি সাধারণত 20-30 মিনিটের বেশি হয় না, 20 থেকে 30 মিনিট। যার এটা ডাক্তারি ট্রিটমেন্ট কি হবে আর ডিএক্সএন কিভাবে সহযোগিতা করবে, এই জিনিসটাই আমি বলি শুধু, আর কিছু না। কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টের বাইরে শুধু ডিএক্সএনের ইয়ে নিয়ে আমি কোনো কিছু বলি না। আপনাকে গাইড করা যে ডাক্তারি ট্রিটমেন্ট কোন ডাক্তারের কাছে আপনারা যাবেন, কোন বিভাগের ডাক্তারের কাছে যাবেন। যেমন মাইগ্রেনের জন্য 3 বিভাগের কাছে আপনারা যেতে পারেন, মেডিসিন ডাক্তার, নাক কান গলার ডাক্তার, ব্রেনের ডাক্তার। তাহলে এইরকম যদি আমরা বলে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। এইভাবে আমার কাজ হলো কোন বিভাগের ডাক্তারের কাছে যাবেন এবং ডিএক্সএনের কোন প্রোডাক্টটা আমরা সাথে রাখতে পারি, এটাই আমাদের মিশন, ভিশন এবং আলটিমেট কি গোল কি, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস অ্যান্ড ফ্রিডম। কিসের মাধ্যমে? হেলদি লাইফস্টাইল, জ্ঞানোথেরাপি এবং সঠিক পরামর্শ ডাক্তারের, এবং সঠিক পরামর্শ আমি যা দিচ্ছি সেটার মাধ্যমে আমরা কমপ্লিট একটা রেসিপি, নাকি এটা হলো কমপ্লিট রেসিপি, ঠিক আছে। এই হলো আমাদের আজকের লেকচার মোটামুটি। আপনারা কেউ নিতে চাইলে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং, আল্লাহ হাফেজ। ঠিক আছে, শেষ করে কথা এটা না, শেষ কোথায় করেন, এটা দিয়ে যাবো।